এই কে আপনি? এই বেডে কি করছেন? ছি ছি ছি, শেষ পর্যন্ত একটা স্টাফের সাথে তুমি বেডে শুয়ে আছো। তোমার এতটা অধপতন কিভাবে হলো? আমিও তো কিছুই বুঝতে পারছি না, এই স্টাফ এই বেডে কিভাবে এলো? শুরু হয়েছে কনে পক্ষ আর বর পক্ষের ভিতরে কথা কাটাকাটি। আমার কথা এখনো টনটন করে ব্যথা করছে। এমন একটা অবস্থা হলো যে মারামারি লেগে যাবার মতো অবস্থা। উঠতে যাব তখন এই ছেলে, পালাচ্ছ কোথায়? দেখুন, আমি কিছু জানি না। আমার মাথায় কেউ আঘাত করলো, আমি নিচে পড়ে গেলাম। তারপর এখানে নিজেকে পেয়েছি। বিশ্বাস করুন, আমি কিছু জানি না। বললাম না এই মেয়ের চরিত্র ভালো না। তোমাকে বহুবার বারণ করেছি, কিন্তু তুমি বিশ্বাস করনি। এখন নিজের চোখে দেখলে বড় আব্বু তোমার হবু বৌমার চরিত্র। রাজ দেখলে তো তোমার হবু বউয়ের চরিত্র। এই মেয়ে, মুখ সামলে কথা বলো। তোমার সাহস কি করে হয় আমার চরিত্র নিয়ে কথা বলার? চুপ, একদম চুপ। তোমার জন্য আমার মান সম্মান সবকিছু শেষ হয়ে গেল। বিশ্বাস করো পাপা, আমি জানি না কি থেকে কি হয়েছে। আমি জানি না এই ছেলে কিভাবে এই বেডে এলো। এই কাজীকে এখানে ডেকে নিয়ে আসো। আমি এই গরিব ভিখারি রাস্তার কিটের সাথে ওর বিয়ে দেব। আমার সম্মান নষ্ট করার এটাই তার শাস্তি। এই বিয়ে? না, আমি বিয়ে করতে পারবো না। প্রাণে বেঁচে থাকতে চাইলে এখানেই এখন বসে থাক, ভিখারির বাচ্চা। এ কোন মুসিবতে পড়লাম! আঙ্কেলকে দেখে বললাম, আঙ্কেল, আমি এখানে কিভাবে এলাম আমি নিজেও জানি না। আমি এই রুমের সামনে আসতেই আমার মাথায় কেউ আঘাত করলো। তারপর নিজেকে এখানে পেলাম। সিসিটিভি ফুটেজ চেক করলাম, এই ছেলে সত্যি বলছে। মাহফুজ সাহেবের কেউ একজন তার মাথায় আঘাত করে রুমের ভিতর নিয়ে আসে। এখন কিছু করার নেই, সম্মান বাঁচাতে এই ছেলের সাথে বিয়ে দেওয়া লাগবে। এখন কিছু করার নেই, সম্মান বাঁচাতে এই ছেলের সাথেই বিয়ে দেওয়া লাগবে। এটা জানাজানি হয়ে গেছে। আপনার পক্ষ থেকে দুইজন সাক্ষী নিয়ে আসেন। স্যার, একটু ভেবে দেখুন, এমন বিয়ে দেয়া কি ঠিক হবে? আপনাকে যা বলছি তাই করুন, না হলে আপনার রিসোর্ট বন্ধ করে দিব। আমি কেমন মানুষ আমাকে আপনি ভালো করেই চিনেন। জি স্যার, আমি নিয়ে আসছি। মেয়েটার দিকে তাকিয়ে দেখি কেমন যেন চুপচাপ আছে। ঘটনা কি বুঝলাম না। একটু পরে দুইজন সাক্ষী এবং কাজী এলো। কাজী বিয়ে পড়াতে মেয়েটা কবুল করে নিল। বিষয়টা কেমন হলো আমাকে বলতে বলল, তখন চুপ করে গেলাম। এই ছেলে কবুল বলতে পারো না? জি জি, ধমক শুনে কবুল বলে দিলাম। কপালের নাম গোপাল। ভাগ্যের কি কি অপেক্ষা করছে জানি না। আল্লাহ যা করেন অবশ্যই ভালোর জন্য করেন। সবাই রুম থেকে বেরিয়ে চলে গেল। পকেট থেকে ফোন বের করে দেখি রাত 11টা বাজে। আপনারা কিছু বুঝতে পারছেন না তাই তো? আসুন ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। আমি আকাশ আহমেদ নীল, মা বাবার একমাত্র সন্তান। মা বাবার সম্পর্কে কি আর বলবো, দুজনেই চাকুরিজীবী। এইবার অনার্স দ্বিতীয় বর্ষে। ক্রাশ বলতে একটা মেয়ে আছে, দেখতে অনেক সুন্দর। তার সামনে যাবার সাহস হয় না, কথা বলা তো দূরের কথা। কলেজের মাঠে চুপচাপ বসে আছি, তখন বন্ধুরা একে একে এসে পাশে বসলো। ওদের সাথে কথা বলছি, তখন পিয়ন এসে বলল প্রিন্সিপাল নাকি ডাকছে। তাই উঠে প্রিন্সিপালের রুমে পারমিশন নিয়ে ঢুকলাম। জি স্যার, বলুন। গত 2 মাসের ফিস বাকি আছে, কখন ফিস দিবা? এমন চলতে থাকলে কিন্তু তোমাকে কলেজ থেকে বের করে দিব। তোমাকে এর আগে 2বার বলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত টাকা জমা দিতে পারোনি। তুমি যদি বেতন দিয়ে নাই পড়তে পারবা, তাহলে আমাদের কলেজে ভর্তি হয়েছে কেন? সরকারি কলেজে ভর্তি হতে অথবা নর্মাল কোনো কলেজে ভর্তি হতে। স্যার আমাকে সময় দেন, আমি আর কয়েকদিনের মধ্যেই ফিস দিয়ে দিব। এই মাস পার হলেই 3 মাসের ফিস বকেয়া হয়ে যাবে। তোমার বাবার নাম্বার দাও। জি, স্যারকে আব্বুর নাম্বার দিলাম। উনি ফোন দিলেন। আব্বু ফোন রিসিভ করতেই, আসসালামু আলাইকুম স্যার, আমি আপনার ছেলে কলেজ থেকে
কলেজের প্রিন্সিপাল বলছিলাম। মনে হয় আব্বু ফোন কেটে দিয়েছে, কারণ স্যার আমার দিকে তাকিয়ে আছে। একটু তাকিয়ে থেকে বলল, তোমার আম্মুর নাম্বার দাও। জি। আম্মুর নাম্বার স্যারকে দিলাম। স্যার নাম্বার নিয়ে আম্মুকে ফোন দিল। ফোন রিসিভ করতেই, আসসালামু আলাইকুম ম্যাম, আমি আপনার ছেলের কলেজের প্রিন্সিপাল বলছিলাম। আপনি ওর আব্বুকে ফোন দেন, আমি একটা মিটিংয়ে বিজি আছি। আম্মু ফোন কেটে দিতেই স্যার আমার দিকে তাকিয়ে আছে। স্যার কখন ঠিকমতো তাদের সাথে কথা বলেছে আমি নিজেও জানি না। আপনি কিভাবে তাদের সাথে কথা বলবেন? তাদের ভুলের কারণে আমি আজ পৃথিবীতে না পেয়েছি কখনো তাদের আদর, না পেয়েছি ভালোবাসা, না পেয়েছি স্নেহ। এতদিন আমার দাদু ছিল, উনি দেখাশোনা করেছে এবং আমার খরচ দিয়েছে। 3 মাস আগে উনি মারা যাবার সাথে সাথে আমার সব কিছু তছনছ হয়ে গেছে। আমার সব কিছু থেকেও নেই। আমি কেমন আছি, কোথায় আছি, তারা কখনো খোঁজ নেয় না। আমার খরচ বহন করবে এটা তো অনেক দূরের কথা। স্যার আপনি পারমিশন দিলে আমি যেতে পারি, আর টিসি দিয়ে দিবেন, আমি কলেজ থেকে চলে যাব। তুমি যাও, তোমার বিষয়টা আমি পরে দেখছি। জি। প্রিন্সিপালের রুমে থেকে বেরিয়ে এসে এক জায়গায় বসলাম। মনটা বড্ড বেশি খারাপ। কি করব বুঝতে পারছি না। এই কলেজ থেকেও বেরিয়ে যেতে হবে জানি, বেতন দিতে না পারলে তো আর রাখবে না। চোখ দুটো ঝাপসা হয়ে গেছে, কাঁধে কেউ হাত রাখলো। তাড়াতাড়ি চোখ মুছে পিছনে মাথা ঘোরাতেই ভয় পেয়ে সরতে গিয়ে নিচে পড়ে গেছি। কি হয়েছে, এমন ভয় পাচ্ছেন কেন? না কিছু না। উঠে ঠিকঠাক হয়ে বসে বললাম, জি কিছু কি বলবেন? এখানে বসে থাকতে দেখে এলাম। এখানে আমরা বন্ধুরা বসে থাকি, জানেন না? সরি, আমি জানতাম না। জানলে কখনোই বসতাম না। সে ঠিক আছে, কিন্তু এমন ভাবে ভয় পাচ্ছেন কেন? আমাকে দেখে ভূত মনে হচ্ছে, না বাঘ না সিংহ? কোনোটাই না। আচ্ছা সরি। উঠে আসতে যাব তখন আমার গেঞ্জি টেনে ধরেছে। আমি কি কিছু করেছি? এমন ভাবে ধরেছেন কেন? আগে জবাব দেন, তারপর এখান থেকে যান, না হলে এখান থেকে যেতে পারবেন না। মেয়ে মানুষ দেখে ভয় পাই, তাই আপনাকে দেখে এমন ভয় পেয়েছিলাম। আমার কথা শুনে মেয়েটা হাসতে লাগলো। কেন? মেয়েরা আবার আপনারা কি করলো? মেয়েদের এমন ভাবে ভয় পাওয়ার কি আছে? জানি না। এখন আপনি ছাড়েন না প্লিজ। গেঞ্জি ছেড়ে দিতেই দ্রুত হেঁটে চলে আসি বন্ধুদের কাছে। যারা, ছেলেটা কে রে? কার সাথে কথা বলছিলে? আমি চিনি না, দেখলাম এখানে এসে বসলো, কাঁধে হাত রাখতেই ভয় পেয়ে পড়ে গেল। জিজ্ঞেস করলাম কেন এমন করলো, ও বলছে আমাকে ভয় পেয়ে এমন ভাবে পড়েছে। মেয়েদের নাকি ভয় পায়, কি একটা অবস্থা। ও, ছেলেটা দেখতে শুনতে ভালোই আছে। তা আছে কিছুটা, তুই যতটা বুঝিস ততটা নেই। ওই ছেলের থেকে আমাদের কলেজের অনেক সুন্দর সুন্দর ছেলে আছে, যাদের প্রথম দেখাতেই ভালো লেগে যায়। তা ঠিক বলেছিস। সব নিজ নিজ গার্লফ্রেন্ড নিয়ে বসে আছে, আর আমি সিঙ্গেল। ওদের কাণ্ড কারখানা দেখছি। কিরে ভাই, একা বসে বসে কি করছিস? ওদের সব প্রেম দেখছি। তোর গার্লফ্রেন্ড কোথায় আছে? তুই দেরি করে কলেজে আসলি যে? এসেছিল, বাসায় চলে গেল। তোর কি অবস্থা? এদিকে কোথায় গেছিলি? একটু প্রিন্সিপাল স্যারের রুমে গেছিলাম। কবে যে পড়াশোনা শেষ করে একটা চাকরি পাবো, কবে যে লাইফটা সুন্দর হবে আল্লাহ ভালো জানেন। চাকরি পাবি কি পাবি না তার গ্যারান্টি আছে? বর্তমান সময় চাকরি পাওয়া বড় মুশকিল ভাই। চাকরির মূল্য অনেক। দুজনে কথা বলতে বলতে ক্লাসের সময় হতেই ক্লাসে চলে এলাম। টিফিন পিরিয়ডে বসে আছি, তখন পিয়ন এসে বলল প্রিন্সিপাল স্যার ডেকেছে, তাই আবারও এলাম। কলেজ থেকে বেরিয়ে যেতে হবে, বেশ ভালোভাবেই অনুভব করতে পারছি। জি স্যার বলেন। তুমি অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু আমাদের কলেজ চলে বেতন ভিত্তিক, সেটা জানো তো? মনে মনে বললাম, ঘুরিয়ে ফিরিয়ে না বলে সোজাসুজি বলে দিলেই হয় কলেজ থেকে বেরিয়ে যেতে হবে। জি স্যার বলেন। তোমাকে কলেজ থেকে চলে যেতে হতো, কিন্তু আমাদের কলেজ ফান্ড থেকে তোমার খরচ বহন করব। তোমার কলেজের সমস্ত খরচ বহন করবে কলেজ। তোমার মতো ভালো স্টুডেন্ট এই কলেজে হাতছাড়া করতে চায় না।
তোমার মতো ছাত্র থাকলে আমাদের এবং আমাদের কলেজের নাম উজ্জ্বল হবে। খুশির ঠেলায় চোখের কোণে পানি চলে এসেছে। আমি তো ভাবছিলাম আমার আর পড়াশোনা করা হবে না। আপনাদের ধন্যবাদ স্যার। সবার জন্য এমন করা হয় না, আর আমাদের কলেজ তো গরিব ছেলেমেয়েদের পড়াশুনো করে না, সেটা জানো। এই প্রথম তোমার জন্য আমাদের কলেজ এমন করেছে। মেইন কথা, তোমার মতো ছাত্র হাতছাড়া করতে চাই না। জি স্যার, আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করব যেন ভালো কিছু করতে পারি। তোমার উপর আমাদের বিশ্বাস আছে। আচ্ছা, এখন তুমি যেতে পারো। জি স্যার। খুশির ঠেলায় নাচতে নাচতে বেরিয়ে এলাম। এসে এক জায়গায় বসে আছি আর সবকিছু ভাবছি। আল্লাহ কেন যে জমিনে পাঠিয়েছে উনি ভালো জানেন। শুধু কষ্ট আর কষ্ট, যেদিকে তাকাই সেদিকেই কষ্ট। একটু বসে থেকে আবারও ক্লাস শেষ করে বাসায় কোথাও কিছু একটা করতে পারলে ভালো হতো। কোচিং বা প্রাইভেট পড়াতে পারলে বেশি ভালো হতো। তাহলে হাতে কিছু অন্তত থাকতো। টাকা পয়সা কিছু নেই, তাদের ফোন দিলেও রিসিভ করে না। একবার ফোন দিব, দেখি কি বলছে। আব্বুকে ফোন দিলাম, কয়েকবার রিং হবার পর রিসিভ করলো। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে, ফোন দিচ্ছ কেন? এমন কথা শুনে আর কিছু বলার সাহস হলো না। না, কিছু না। এমন মেয়েদের মতো নেকামো না করে বলো, কি হয়েছে? সকালে প্রিন্সিপাল স্যার ফোন দিয়েছিল কেন? কলেজের বেতন বকেয়া ছিল, তাই ফোন দিয়েছিল। তোমার আর কিছু বলার আছে? কিছু টাকা লাগতো, যদি টাকা দিতেন। কেন, তুমি ইনকাম করতে পারো না? তুমি তোমার খরচ চালাতে পারো না? জি, আমি কাজ খুঁজছি, কিন্তু আমি তোমার নাম্বারে 10,000 টাকা পাঠিয়ে দিয়েছি। আমি তোমার নাম্বারে 10,000 টাকা পাঠিয়ে দিচ্ছি, আর ফোন দিবা না। এইবারের মতো 10,000 টাকা দিলাম। তুমি তোমার রাস্তা খুঁজে নাও। আমার একটা সংসার আছে, আমাকে আমার দিকে থাকতে দাও। জি। আব্বু ফোন কেটে দিল। এটা দিয়ে আমাকে কিছু একটা শুরু করতে হবে, কোনো কাজ বা কোনো ব্যবসা শুরু করতে হবে। আচ্ছা, আম্মুকে ফোন দিব, দেখি সে কি বলে। আজকে না হয় নির্লজ্জ হয়ে গেলাম। উফস, আমি তো নির্লজ্জ। আম্মুকে ফোন দিলাম, প্রথমবার রিসিভ করলো না, দ্বিতীয়বার রিসিভ করলো। কি হয়েছে, ফোন দিয়েছো কেন? আর সকালে প্রিন্সিপাল ফোন দিয়েছিল কেন? কলেজের বকেয়া বেতন রয়েছিল, তাই। তোমাকে প্রাইভেট কলেজে কে পড়তে বলেছিল? সরকারি কলেজ ছিল না? নর্মাল কলেজ ছিল না? ছিল, কিন্তু কিন্তু কি? তুমি আমাকে আর কখনো ফোন দিবা না। আমার হাজবেন্ড জানলে আমাকে বকা দিবে, আমার সাথে খারাপ ব্যবহার করবে। তোমার জন্য আমি বকা খেতে পারবো না। আজকের পর থেকে আমাকে কখনো ফোন দিবা না। জি, ঠিক আছে। তোমার অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। আজকের পর থেকে আর কখনো আমাকে ফোন দিবা না। বিকাশ নাম্বার দিয়ে দাও। জি, এটাই বিকাশ নাম্বার। অ্যাকাউন্টে 7,000 টাকা ঢুকলো। বাহ, আজকে মনে হচ্ছে আমার কপাল ভালো আছে। কোনো কিছু তো আমাকে করা লাগবে, না হলে এই সমাজে বেঁচে থাকা বড় মুশকিল হয়ে যাবে। এই টাকা দিয়ে কি হবে? না কোনো ব্যবসা, না কিছু করা যাবে। কোনো কাজ খুঁজে বের করতে হবে। এমন চুপচাপ বসে থাকলে চলবে না। বের হলাম কাজের খোঁজে। শুধু এমনভাবে টাকা বসে বসে খেলে আমার চলবে না। টাকাগুলো উঠিয়ে জমা রাখি। বাসা থেকে বেরিয়ে চলে আসি বাইরে। কোচিং করাতে পারলে বেশি ভালো হতো। মিনিট কিনে তারপর প্রতিটা কোচিং সেন্টারে ফোন দিয়ে জিজ্ঞেস করি তাদের কোনো শিক্ষক লাগবে কিনা। যেই ভাবা সেই কাজ। আমি মিনিট নিয়ে ফোন দেওয়া শুরু করলাম, কিন্তু সবার একই কথা, লাগবে না। আমাদের শহরে এতগুলো কোচিং সেন্টার আছে, জানাই ছিল না। এটাই শেষ দেখা যাক কি বলে। ফোন দিলাম, কয়েকবার রিং হবার পর রিসিভ করলো, কিন্তু ওখানেও হলো না। আমার ফ্রি টাইমে কি কাজ করতে পারি, ওভার টাইমে কি কাজ করতে পারি, একটু ভেবে দেখি কি করা যায়। এমন কোনো কাজ হতে পারে? উপস, পাগল হয়ে যাওয়া লাগবে দেখছি। কি রে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? কিছু কি হয়েছে? না, কিছু হয়নি, এমনিতেই দাঁড়িয়ে আছি। তুই এইদিকে কি করিস?
এমনি এলাম। কোনো সমস্যা হয়েছে? ইদানিং তোকে কেমন চিন্তিত দেখাচ্ছে। না রে, তেমন কিছু না, একটা কাজ খুঁজছি এই আর কি। যা ছিল প্রায় সব টাকা শেষ। কোচিং সেন্টারগুলোতে ফোন দিয়ে দেখছিলাম যে তাদের শিক্ষক লাগবে কিনা, কিন্তু কোথাও হলো না। পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কোনো জব করতে হবে। নাজিমের বাবার রিসোর্টে গিয়ে দেখতে পারিস। নাজিম বলছিল যে ওর বাবার রিসোর্টে কয়েকজন লোক লাগবে। কি বলিস? আগে বলবি তো, আমি এখনই ওর বাবার সাথে কথা বলবো। চল তুই আমার সাথে, যদি কাজটা হয়ে যায় তাহলে তোর জন্য ট্রিট আছে। এমনিতে তোর কাছে টাকা পয়সা নেই, আবার তুই ট্রিট দিবি? আচ্ছা চল, দেখা যাক কি হয়। দুজনে ওর বাইকে উঠে চলে আসি নাজিমের বাবার রিসর্টে। দেখি নাজিমের বাবা নেই, ওনার ম্যানেজার আছে। ম্যানেজারকে জিজ্ঞেস করতেই বলে ভিতরে আছে। তাই আমরাও ভিতরে এলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। নাজিমের বাবা আমাকে না চিনলেও তুহিনকে ভালো করেই চিনে। তোমরা কি মনে করে সবকিছু ঠিক আছে তো? জি আলহামদুলিল্লাহ, সব ভালো। আঙ্কেল, আপনার রিসোর্টে কোনো কাজ আছে? কার জন্য কাজ খুঁজছো? আমার জন্য পার্ট টাইম কোনো কাজ আছে? যদি থেকে থাকে তাহলে একটা কাজ দেন, বড্ড প্রয়োজন। কেন, তোমার আব্বু আম্মু কি তোমার বাসা থেকে বের করে দিয়েছে? না, তেমন না আঙ্কেল। যদি কাজটা দিতেন তাহলে অনেক ভালো হয়। যদি পার্ট টাইম কোনো কাজ থাকে তবেই, কারণ আমার কলেজ আছে। দেওয়া যাবে, কিন্তু এত প্রয়োজন কেন বুঝলাম না। ধন্যবাদ আঙ্কেল, সময় হলে কোনো একদিন বলবো। তবে আমি, আমার বাবা মা নেই, এতিম বলতে পারেন। ও আচ্ছা, তুমি ম্যানেজারের কাছে যাও, আমি ফোন করে দিচ্ছি। জি আঙ্কেল। ওখান থেকে ম্যানেজার স্যারের কাছে এলাম। উনি আগামীকাল থেকে আসতে বললো, আর বললো 3 দিন একটু ট্রেনিং দিবেন। সে যাই হোক, একটা পার্ট টাইম জব তো হলো। কি এখন তো ট্রিট দিবি নাকি? দিব যখন বলেছি, তখন চলো একটা ফাস্ট ফুডের দোকানে। বড় কোনো রেস্টুরেন্টে যাবার কথা বলিস না ভাই, জানিস তো আমার অবস্থা। আচ্ছা তুই যা, খাওয়াবি খাওয়াস। চল। তুহিনের বাইকের পেছনে উঠে লেকের পাড়ে এলাম। একটা ফাস্ট ফুডের দোকানে এসে 2টা বার্গার অর্ডার দিয়ে বসলাম। খাওয়া দাওয়া শেষে তুহিন চলে গেল। উঠে বিল দিয়ে নামাজ পড়ে বাসায়। পরের দিন রিসর্টে এলাম। 3 দিন ট্রেনিং নিলাম। ট্রেনিং শেষ করে আমার কাজ শুরু। কয়েক মাস কেটে গেল। এর ভিতরে আমার 2য় বর্ষ শেষ হয়েছে এবং ছুটি শেষে আমার কলেজও খুলে গেছে। কলেজে যাওয়া এবং বিকেল থেকে রাত পর্যন্ত ওভারটাইম জব। যদিও সব কিছু সামলানো কঠিন হয়ে যাচ্ছে, ঠিক মতো ঘুমাতে পারছি না, পড়াশোনাতেও ব্যাঘাত ঘটছে, কিন্তু যেমনভাবেই হোক আমাকে সব কিছু মেনটেন করতেই হবে। হাই। হ্যালো, কেমন আছেন? এই তো ভালো, তোমাদের কি অবস্থা? এই তো ভালো। কিছু কি বলতেন? এটা আমাদের ফ্রেন্ড, তাই না? জি, কিছু কি হয়েছে? আকাশ কি কিছু করেছে? আরে না, এত ঘাবড়ানোর কিছু নেই। ঘুরে ঘুরে সুন্দর দেখে তাই এলাম। দেখেন আপু, আপনি মিথ্যা বলবেন না। আমি কখন এমন করলাম? আপনি তো আমার দিকে ঘুরে ঘুরে দেখেন। কেন এমন ভাবে দেখে সেটাই জিজ্ঞেস করতে এলাম। আপনি জানলে কিভাবে আমি আপনার দিকে ঘুরে ঘুরে দেখি? তার মানে আপনি আমার দিকে ঘুরে ঘুরে দেখেন? না, আমি আপনার দিকে দেখি না। প্লিজ শুধু শুধু মিথ্যা বলবেন না। আচ্ছা, আমি মিথ্যে বলছি? আমি এখানে এমনি এমনি এসেছি। কেন অস্বীকার করছিস? স্বীকার করে নিতে সমস্যা কোথায়? আর দেখতেই পারিস, তাই না? ঠিকই তো, স্বীকার করে নিতে সমস্যা কোথায়? সাহস আছে যে স্বীকার করবে? না, তোর এমন ভাবে তাকানো উচিত হয়নি। আকাশ, তুই কি বামুন হয়ে চাঁদ ধরতে চাস? মুস্তাফিজ, এসব কেমন কথা? তুই এমনভাবে বলতে পারিস না। হ্যাঁ, গরিবদের বললেও সমস্যা। ওর কি যোগ্যতা আছে যে ভাইস প্রিন্সিপালের মেয়ের দিকে তাকায়? না বড়লোকের মেয়ে পটিয়ে বড়লোক হতে চায়? তুই কি এখন বেশি বেশি বলছিস না? তোর এমনভাবে অপমান করার তো আমি কারণ দেখি না। ওর প্রতি তোর এত দরদ কেন আমি বুঝি না। আকাশ আমাদের বন্ধু, আকাশের উপর তোর রাগ কিসের বলবি? তোর তো কিছু করেনি। এসব কি হচ্ছে? কিছু তো বুঝলাম না। আপনার বুঝে কাজ নেই, আপনি দয়া করে যান প্লিজ। থাক, তোদের ঝগড়া করার প্রয়োজন নেই।
ওখান থেকে এসে এক জায়গায় চুপচাপ বসে থাকলাম। আমার বন্ধুদের ভিতরে কত রকমের বন্ধু, যদিও তুহিন শুধু আমার ভালো বন্ধু। নাজিম, মুস্তাফিজ, মনিরা এরা তুহিনের ভালো বন্ধু, আমার নয়। ওরা আবার একটু বড় লোকস বেশি, অহংকার বেশি। কেন জানি আমাকে তারা সহ্য করতে পারে না। পাশে কেউ বসেছে, মাথা উঁচু করে দেখি ওই মেয়েটা। আমাকে এমনভাবে নিচু দেখানোর কি এতটাই প্রয়োজন ছিল? আমি বুঝতে পারি এমন কিছু হবে। ওনারা সবাই আপনার বন্ধু না? সবাই না, কয়েকজন শুধু নামে। আমি তো আপনার কিছু করিনি, তাহলে এমনভাবে অপমান করালেন কেন? আমি আপনাকে কিছু বলতাম, আপনি প্রতিশোধ নিতেন, কিছু মনে হতো না। কিন্তু আপনি কাজটা মোটেও ঠিক করেননি। খোদার কসম, আমি জানতাম না এমন কিছু হবে। প্লিজ আপনি আমাকে মাফ করেন। মেনে নিলাম যে না বুঝে এমন করেছেন। ঠিক আছে, আমি কিছু মনে করলাম না। এবার আপনি ওঠেন আর আমাকে একা থাকতে দেন। মন খারাপ, তার জন্য সরি। সিরিয়াসলি আমি বুঝিনি। ইটস ওকে, আপনি আমাকে একটু একা থাকতে দিলেই হবে। দয়া করে যদি একটু যান তাহলে ভালো হয়। ওকে, এত অনুরোধ করতে হবে না। মেয়েটা উঠে চলে গেল। উনি আবার হঠাৎ করেই কেন বাঁশ দিতে এলো জানি না। এমনিতে চারদিক থেকে বাঁশ খাচ্ছি, আবার এটা কোথা থেকে বাঁশ নিয়ে হাজির। একটু বসে থেকে ক্লাসে, ক্লাস থেকে বাসায়, বাসা থেকে রিসর্টে। ও বাবা, আজকেও দেখি বিয়ের ইভেন্ট আছে। ও, এখন তো আবার বিয়ের মৌসুম শুরু হয়েছে। আজকে আবার অনেক রাত হয়ে যাবে বাসায় ফিরতে। এই সব ভেবে কাজ নেই। এই আকাশ, শোনো। জি আঙ্কেল, বলেন। আজকে যেন কোনো কমপ্লেন না শুনি। আজকে বড় একজন বিজনেসম্যানের মেয়ের বিয়ে, দুজনই বড় বিজনেসম্যান। কোনো প্রকার কমপ্লেন না আসে, না হলে আমার মানিজ্য থাকবে না। জি, বুঝতে পারছি। আঙ্কেল চলে গেল। বুঝলাম না আমাকে এইসব কেন বলল। আমি আবার কখন কি করেছি ভাই? আমি কি সবার চোখের বিষ নাকি? বেশ সুন্দর আয়োজন চলছে, আমি আমার ডিউটি করছি। লোকজন আসা শুরু করেছে। সবার গাড়ি গেট আপ দেখে বোঝা যাচ্ছে যে সবাই বড়লোক আছে। এমন টাকা পয়সাও হবে না, এমনভাবে বিয়েও হবে না। আর বর্তমানে স্বর্ণের যেই দাম, ভাগ্যে বিয়ে নেই। রাতে ম্যানেজার বর আর কনের রুমে ড্রিঙ্কস আর ফলমূল দিয়ে পাঠিয়েছে। এই জবের জন্য আর কি কি করতে হবে আল্লাহ মালুম। তারা বাসর করবে না এই সব ছাইপাস খাবে? এখনো বিয়েও হয়নি, তার আগে সবকিছু রেডি করে রাখতে হচ্ছে। রুমের সামনে আসতেই মাথায় কেউ আঘাত করলো। চোখে সরিষার ফুল দেখতে লাগলাম। চোখ খুলতে আকাশ থেকে পড়েছি। এইসব লোকজন কে, কারা এইসব? আমি বেডে কি করছি? পাশে তাকিয়ে দেখি একটা মেয়ে শুয়ে আছে। এইসব কি? হবু যে বর আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে, কোণে ঘুমিয়ে আছে। মেয়েটার শরীরে মোচড় দিয়ে ঘুম থেকে উঠল। নাম শুনেছিলাম, নওশিন। এক পলক দেখেছিলাম মেয়েটা অনেক সুন্দর, এখন সে আমার পাশে শুয়ে আছে। এরপর তো আপনারা জানেনই। চলুন এখন গল্পে আসা যাক। আমি বসে বসে চিন্তা করছিলাম আমার সাথে কি হচ্ছে। তখন নওশিন, মানে যার সাথে আমার মাত্র বিয়ে হইল, সে বলল, এই ছেলে, চলো ওদের বিয়ে দেখি। হ্যাঁ, আমি কিছুই বুঝলাম না। এইসব কি হচ্ছে আমাকে বলবেন? আরে যেই মেয়ে আমার চরিত্রের উপর দাগ দিচ্ছেন না, সেই মেয়ে এই সব করেছে। আমার ড্রিঙ্কসের সাথে কিছু মিশিয়েছে আর আপনার মাথায় মেরে অচেতন করে আমার সাথে ফাঁসিয়ে দিয়েছে। মানে সব কিছু সেই মেয়ে করেছে। কিন্তু আমি কেন? আমি কার পাকা ধানে মই দিয়েছি যে আমার সাথে এমন করলো? ওই মেয়ে মানে আমার যে বর হতো তাকে ভালোবাসে, কিন্তু বিয়ে হচ্ছিল আমার সাথে, তাই এমন জগা খিচুড়ি করেছে। কিন্তু আপনি এত খুশি কেন? আপনার খুশি হবার কারণ খুঁজে পাচ্ছি না। আরে ওই ছেলেকে আমারও পছন্দ না, যা হয়েছে ভালোই হয়েছে। ওই ছেলের থেকে চাইলেও মুক্তি পেতাম না, কিন্তু আপনার থেকে যে কোনো সময় মুক্তি পেয়ে যাব। ও, মাথা এখনো টনটন ব্যথা করছে। মাথা ধরে উঠে আসতে যাব, তখন মেয়েটা উঠে বলল, সম্ভবত তাদের বিয়ে হচ্ছে, চলেন তাদের বিয়ে দেখি। এই মেয়ে কি পাগল? আমার মনে হয় মাথার কয়েকটা তার কেটে গেছে। আমাকে আমার কাজ করতে হবে। আপনার বিয়ে দেখার শখ, আপনি দেখেন। আমি গেলাম। আচ্ছা চলেন, আপনার সাথে পরে কথা বলা যাবে। জি। রুম থেকে বেরিয়ে চলে আসি বাইরে। যা কাজ তাই করতে লাগলাম। সত্যি সত্যি দেখি ওই মেয়ে কোণে সাজে বসে আছে।
অনেক লোকজন কেমন যেন আমার দিকে বাঁকা চোখে তাকাচ্ছে। তাতে আমার কি? আমি কি অপরাধী নাকি? এইসব মানুষদের বুঝি না রাতে কেন বিয়ে করছে। আরে ভাই, রাতটা এনজয় করবে তা না করে বিয়ে করছে। আচ্ছা, এরা বাসর রাতের বদলে কি বাসর দিন করবে? যদিও এতক্ষণ সব বিয়ে হয়ে যায়, আজকে মনে হয় এই ঝামেলার জন্য দেরি হয়েছে। আঙ্কেলকে দেখে ওনার কাছে গিয়ে বললাম, আঙ্কেল সরি, বিশ্বাস করেন আমি জানি না কিভাবে এইসব হয়েছে। তোমাকে ফাঁসানো হয়েছে। সিসিটিভি ফুটেজে আমি সাথে সাথে গিয়ে দেখেছি। ওই ব্যক্তিগুলো কে বোঝা যাচ্ছে না, তবে সবকিছু পরিকল্পিত সেটা জানি। সে যাই হোক, যা হবার হয়েছে, এখন গিয়ে তুমি তোমার কাজ করো। জি। তারপর চলে এলাম যেখানে বিয়ে হচ্ছে সেখানে। আসতেই কে যেন আমার গালে 2টা থাপ্পড় দিল। ট্রে থেকে ড্রিঙ্কস নিয়ে আমার মুখের উপর ছুঁড়ে মারলো। মুখ মুছে সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে। আমি আবার কি করলাম? ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার বোনকে বিয়ে করার? ও, এটা কোনের ছোট বোন। কিন্তু আমি কি অপরাধ করলাম? আমাকে ফাঁসিয়ে দিয়ে আমার উপর অত্যাচার। আল্লাহ আরো কত কি সহ্য করাবে। আমাকে ফাঁসিয়ে দিয়ে আমাকে এগুলো শুকাচ্ছেন। আমি আবার কি করলাম? গলার আওয়াজ নিচে করে রাখ, ভিখারির বাচ্চা। আমার বোনকে বিয়ে করার তোর যোগ্যতা কি আছে রে, ভিখারির বাচ্চা? পিছনে ফিরে চলে আসতে যাব, তখন নিচে পড়ে গেলাম। কেউ আমাকে লাথি দিয়েছে। কাছের গ্লাস আর ট্রে পড়ে ভেঙে গেল। এখন এগুলোর দাম পকেট থেকে বেরিয়ে যাবে। উঠে পরিষ্কার করে এসে এক জায়গায় চুপচাপ বসলাম। চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আমার অপরাধটা কি? না কারো ক্ষতি করেছি, না কিছু করেছি, তারপরও আমার সাথে এইরকম হচ্ছে কেন? আকাশ, কি হয়েছে? এমন ভাবে বসে আছো কেন? আঙ্কেলের কণ্ঠ শুনে উঠে দাঁড়িয়ে গেছি। আঙ্কেল, আমাকে আজকে ছুটি দিবেন? আমার দিনটা ভালো যাচ্ছে না। আমার কাছে 4টা গ্লাস আর ট্রে ভেঙে গেছে, ওটার দাম আগামীকাল জমা দিয়ে দিব। কি হয়েছে তোমার? ড্রেস ভিজা কেন? পড়ে গিয়ে এমন হয়েছে। যদি আজকে ছুটি দেন তাহলে অনেক ভালো হয়। অনেক বড় ইভেন্ট, কিভাবে আজকে ছুটি দেই? আচ্ছা, তুমি ভিতরে দেখো, আর যারা ভিতরে তাদের কাউকে পাঠিয়ে দাও। যাও গিয়ে পোশাক চেঞ্জ করে নাও। আজকে দৌড়ের উপর আসি, বুঝতেই পারছো। জি। ওখান থেকে স্টাফ রুমে এসে চেঞ্জ করে নিলাম। বেশ কিছুক্ষণ পরে, আপু, তুমি এমন করতে পারি কিভাবে? আব্বুর মান সম্মান সবকিছু শেষ করে দিলে। তোমার রুচিতে কিভাবে ওই রকম ছেলে এলো? আমাদের ফাঁসানো হয়েছে, আর যা হয়েছে ভালোই হয়েছে। ওই ছেলের থেকে তো আমি বেঁচেছি। তুমি যেন আর বাসায় না যাও সেটা বলে দিয়েছে। আজকের পর থেকে ওই বাসার দরজা তোমার জন্য বন্ধ। হ্যাঁ, বললেই হলো নাকি? আমার কোনো দোষ নেই, আমি কোনো অপরাধ করিনি। তাহলে শাস্তি পাবো কেন? গেলেই বুঝতে পারবে কি হবে না হবে। বাই দ্য ওয়ে, ওই ছোট লোকের বাচ্চা যেন আমার চোখের সামনে না পড়ে, না হলে ভালো হবে না বলে দিলাম। ওই ছেলে আবার তোর বা তোদের কি করলো? আর কি করবি তুই? এটা মনে রাখ, ওটা তোর দুলা ভাই হয়। ওই ছোট লোকের বাচ্চাকে বলবো দুলা ভাই? হ্যাঁ, এতটাও খারাপ দিন আসেনি যে ওই ছেলেকে দুলা ভাই বলবো। তোর ইচ্ছে সেটা বড় কথা নয়, কথা হচ্ছে ওদের বেশ মানিয়েছে, তাই না? বেশ জুটি, 2 শয়তান মিলেছে ভালো। তোমার একটুও খারাপ লাগছে না? এত বড় লোক ছেলে তোমার থেকে হাত ছাড়া হয়ে গেল। ওর থেকে কি বেশি সুখে রাখবে তোমাকে? একটুও আফসোস নেই। আম্মুকে আর কাউকে চোখে পড়ছে না। কোথায় সব? বাসায় চলে গেছে। এইখানে কি জন্য থাকবে? অপমানিত হবার জন্য থাকবে। আর আব্বু যাবার আগে বলেছে যেন তুমি বাসায় না যাও, গেলে তোমাকে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। বাদ দেন, আমাকে এখন ওদের বিয়েটা এনজয় করতে দে। আমি ফুর্তিতেই আছি। বিয়ে শেষ হতে হতে রাত 4টা। যারা পাগল তারাই রাতে বিয়ে করে। ঘুমের 14টা বাজিয়ে সব এনজয় করছে। আমি হলে খাওয়া দাওয়া সেরে উধাও হয়ে যেতাম। যদিও বিয়েটা 1:30 থেকে 2টার মধ্যে শেষ হয়ে গেছে, কিন্তু আর কিছু পাগল ছাগল আছে। তারা আছে যারা সব গোবর খাচ্ছে আর নাচছে। লোকজন অনেকটাই কমে গেছে, অল্প কিছু আছে। সব কিছু শেষ করতে করতে রাত 4টায় বেজে গেছে। আমার কাজ শেষ, আমি আর থাকবো না। এবার বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ করেই মনে পড়ল, আমার তো বিয়ে হয়েছে, কিন্তু আমার বউ কোথায়? ধুর, কিসের বউ?
রিসর্টে থেকে বের হতে গিয়ে দেখি মেয়েটা দাঁড়িয়ে আছে। আপনি আপনার বাসায় যাননি? গিয়েছিলাম বাসায়, আমার কোনো জায়গা নেই, লাগেজ দিয়ে বের করে দিয়েছে। আমাদের দোষ কোথায়? শালা নিজের চলতে এদিক টানতে ওই দিক উদাম, আর এখন আরেকজন কাঁধে এসে পড়লো। আপনার এইসব নিয়ে যাব কিভাবে? এই যে আমার গাড়ি আছে, ব্যাগ পেছনে রাখা আছে, আমি শুধু আপনার জন্য অপেক্ষা করছি। কেন আপনার যাবার জায়গা নেই? আপনারা বড়লোক, শহরে কয়েকটা বাসা থাকবে, শত শত গাড়ি থাকবে। আপনি ফেসবুক লেখিকাদের চটি উপন্যাস পড়েন? শত শত গাড়ি থাকবে, বাড়ি থাকবে, মানে টাকা কি গাছের পাতা? টাকা কি গাছে ফলে? না মানে, আচ্ছা আমার বাড়িতে চলেন। আপনার আব্বু আম্মু কিছু বলবে না? না, আপনি চলেন, আমি রাস্তা বলে দিচ্ছি। আমি গাড়িতে উঠে বসলাম, উনি ড্রাইভ করতে লাগলো। আমার নাম আকাশ। আপনার নাম যেন কি? কেন, যখন বিয়ে পড়া ছিল তখন শোনেননি? আরে তখন মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। কে কি বলেছিল বুঝতেই পারিনি। আমার নাম আশফিকা নওশিন, শুধু নওশিন বলেই ডাকতে পারেন। আপনি কি এটাই জব করেন? ওটা আমার পার্ট টাইম জব। আমি একজন স্টুডেন্ট, অনার্স 3য় বর্ষের ছাত্র। আপনি? এটা কোনো কথা হলো? আমি এবার কি করলাম? আর আপনি এমনভাবে কান্নাকাটি জুড়লেন কেন? আচ্ছা আপনি কোথায় পড়াশোনা করেন? কান্না করব না মানে? আপনি আমার থেকে ছোট, আল্লাহ ভাগ্যে শেষ পর্যন্ত এই ছেলে ছিল। হ্যাঁ, আপনি আমার সিনিয়র। ভাগ্য খারাপ থাকলে যা হয়। মনে মনে বললাম, ভাগ্য ভালো আবার কখন ছিল? সব দিক দিয়েই তো ফুটো। আমি একজন ডাক্তার। যাক, আল্লাহ বাঁচিয়েছেন। তাহলে আপনার খরচ আপনি চালাতে পারবেন? এমন কথা বলছেন কেন? না মানে, আমি আমার খরচ চালাতে হিমশিম খেয়ে যাই, তার উপর আপনার খরচ কিভাবে বহন করতাম বলেন? ও, বাসায় কে কে আছে? জি, শুধু আমি। না বাবা আছে না মা আছে। আমার দাদা ছিল, এই 1.5 বছর আগে মারা যায়। সো স্যাড। আপনার আব্বু আম্মু কবে থেকে নেই? আরে মারা যায়নি, বেঁচে আছে, তবে আমার কাছে তারা মারা যাবার মতোই, আর তাদের কাছে আমিও মারা যাবার মতো। মানে তারা দুজনে তাদের নিজ নিজ সংসার নিয়ে আছে। তাদের যখন ডিভোর্স হয় তখন আমার দায়িত্ব নিয়ে মারামারি করলেও পরে আর কেউ খোঁজ খবর নেয়নি। আদালত তাদের আমাকে ভাগ করে দেয়, কিন্তু তাদের যখন বর এবং বউ হলো তখন আমাকে সহ্য করতে পারতো না, তাই দাদা আমার দেখাশোনা করতে শুরু করে। তারও বয়স হয়েছিল, মারাও গেল, তারপর থেকে আমি একা। অনেক কিছুই আছে, জানতে ইচ্ছুক থাকলে সময়ের সাথে সাথে অনেক কিছুই জানতে পারবেন। কেন জানবো না? অবশ্যই শুনবো, বুঝবো। আর কত দূর? এই তো সামনেই, বাঁক নিয়ে সামনে 2টা বাসা, পরের বাসা। তারপর বাসায় চলে এলাম, গাড়ি থেকে ব্যাগ নামিয়ে বললাম এই সাইডে গাড়ি পার্ক করে দেন। তারপর বাসার ভিতরে চলে আসেন। লাগেজ নিয়ে বাসার সামনে এসে তারা খুলে ভিতরে এলাম। গাড়ি সাইড করে ঢেকে নওশিন বাসার ভিতরে এলো। বাসা তো বেশ ভালোই আছে। আমি ভাবলাম না জানি কেমন। জি, আমার বাবা, আমার চাচারা থাকতো, কিন্তু সবাই এখন আলাদা আলাদা হয়ে গেছে। দাদা মৃত্যুর আগে এই বাসা আমার নামে করে দিয়ে গেছে, তাই এই বাসা নিয়ে কেউ ঝামেলা করার সাহস পায়নি। না হলে হয়তো এই বাসা থাকতো না। আমার কাছে শুধু এই বাসাটাই আছে, এর বাইরে আমার কাছে কিছু নেই। বুঝলাম, ঘুমাবো কোথায়? একটু অপেক্ষা করুন, আমি বিছানা ঠিক করে দিচ্ছি। শুধু সবকিছু বের করে বিছানায় পারতে হবে। একসাথে ঘুমাতে সমস্যা কোথায়? এমন নয় যে আমি আপনার জন্য হারাম। না মানে, আমি তো আপনার বউ, তাই না? দেখেন, আমার মনে হয় এখন কথা না বলে ঘুমিয়ে পড়েন। আপনার সাথে কথা হবে, গল্প হবে, ভাব আদান প্রদান হবে। আপাতত আমিও ক্লান্ত, আপনি অনেক ক্লান্ত। আর আপনি যদি গোসল দেন তাহলে ওই যে ওয়াশরুম। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে ঘুমাবো। শরীর অনেক ক্লান্ত, পরিশ্রান্ত, অবসাদগ্রস্ত। বিরাম। আমারও। আসেন আমার সাথে। আমি রুমে এলাম, পিছনে পিছনে নওশিন এলো। আমি পোশাক নিয়ে বেরিয়ে এলাম, ভাবলাম গোসল করব, না আগে ওনাকে বলি
দিয়ে বিছানা ঠিক করি, তাই আবার রুমে আসতে যাব। তখন বললাম, আসতে পারি? জি আসুন, পারমিশন নেওয়া লাগবে না, রুমের ভেতরে পারমিশন ছাড়াই ঢুকতে পারেন। কিন্তু যদি গোসল করতে চান তাহলে চান। আমি ততক্ষণে অন্য রুমে গিয়ে রুম ঠিক করি। নওশিন চলে গেল। আমি অন্য রুমে এসে পরিষ্কার করে ওয়ার্ড্রোব থেকে সবকিছু বের করে বিছানা করে দিলাম। তারপর আমার রুমে গিয়ে বিছানায় নওশিনের জন্য অপেক্ষা করতে লাগলাম। দেখি 5টা বাজতে গেল আর চারপাশে আজান দেওয়া শুরু করেছে। কিছুক্ষণ পরে নওশিন আসলে বললাম, আসেন, ওই রুম ঠিক করা হয়ে গেছে, আপনার লাগেজ দিয়ে ওখানে রেখে দিয়েছি। মাথা নাড়িয়ে আমার পিছনে পিছনে এলো। এখন ঘুমিয়ে পড়েন, আমি নামাজ পড়ে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। জি। ওই রুম থেকে বেরিয়ে গোসল এবং অজু করে এসে রুমেই নামাজ পড়ে শুয়ে গেলাম, কারণ চোখকে আর ধরে রাখতে পারছি না। বিছানায় শুতে শুতেই ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে দেখি 11টা বাজে। রুম থেকে বেরিয়ে আসতে দেখি নওশিন ডাইনিং টেবিলে বসে আছে। কখন ঘুম থেকে উঠেছেন? আচ্ছা এই তো 10-15 মিনিট হবে। অনেক খিদে পেয়েছে, কি খাবো? রান্না কে করে? জি আমি। ফ্রিজে কি রয়েছে আগে দেখি। রান্নাঘরে এলাম, পিছনে পিছনে নওশিন এলো। এটা রান্নাঘর? এমন অবস্থা মনে হচ্ছে এটা ডাস্টবিন। কিভাবে কি করেন? না আসলে একা মানুষ কখন কি সামাল দিব, হাতে সময় নেই। মাসে একবার করে একটু একটু করে পরিষ্কার করি। আপনি আমার সাথে হাত মেলান, আগে পরিষ্কার করব, তারপর রান্না বান্না হবে। এত নোংরা হলে চলে? বাসায় কি অবস্থা হয়ে আছে, রান্নাঘরের কি অবস্থা হয়ে আছে, ওয়াশরুমের কি অবস্থা হয়ে আছে। মাথা চুলকাতে চুলকাতে বললাম, আসলে এত পরিষ্কার করে কি হবে, অত সময় আমার নেই। কলেজ থেকে বাসা, বাসা থেকে জবে, জব থেকে বাসায় ঘুম, সময় পেলে রান্না, কখনো বাইরে যাই, আবার কখনো না খেয়ে থাকি, আবার পড়াশোনা তো আছেই। হয়েছে, আর কিছু বলতে হবে না। মানুষের তো নোংরা হতে পারে জানা ছিল না। আপনি এখন বাজারে যাবেন, তারপর ক্লিন করার জন্য সবকিছু নিয়ে আসবেন। কতগুলো টাকা আজকে খরচ হয়ে যাবে। এমন পরিবেশে থাকতে ভালো লাগছে? কিপটামি বাদ দিয়ে গিয়ে নিয়ে আসেন তো। আর এখানকার খাবারের মতো খিচুড়ি নিয়ে আসবেন। আমি যেখান থেকে খাই আপনার সেই খাবার পছন্দ হবে? আপনারা বড় বড় রেস্টুরেন্টের খাবার খান, অনেক দামি দামি খাবার খান, নর্মাল কোনো হোটেলের খাবার পছন্দ হবে? এখন এইসব না বলে শিয়ে যাবার জন্য নিয়ে আসেন। অনেক খিদে পেয়েছে। আর আমি লিস্ট করে দিচ্ছি, সমস্ত কিছু নিয়ে আসবেন। আজকে দুজনে বাসা পরিষ্কার করব। একটা পেপার এবং কলম দেন, সব কিছু লিখে দিচ্ছি। জি, একটা পেপার এবং কলম নিয়ে এসে দিলাম। উনি লিখে দিলেন। তারপর লিস্টটা নিয়ে বাসা থেকে বেরিয়ে চলে আসি বাজারে। বাজার থেকে সব কিছু নিয়ে আর খিচুড়ি নিয়ে চলে আসি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বাজে। দুজনে খেয়ে নিয়ে শুরু করলাম পরিষ্কার করতে। পরিষ্কার করতে করতে 3টা বেজে গেল। এই যে মিস্টার নোংরা, এখন দেখতে কেমন লাগছে? পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিলাম। যান গিয়ে ফ্রেশ হয়ে নেন, তারপর একসাথে রান্না করা যাবে। নওশিন মাথা নাড়িয়ে তার রুমে চলে গেল। তারপর পোশাক নিয়ে ওয়াশরুমে গেল। আমি চাল, মাংস, সবজি বের করে রাখলাম। মাংস ভিজিয়ে রেখে আলু কাটতে শুরু করি। আলু কাটা শেষ করে বেগুন। এদিকে তো ভাতের পানি চুলায় দিয়েছি। বেগুন কাটা শেষ হতে হতে পানি ফুটে গেলে চাল ধুয়ে দিলাম। দেখি নওশিন চলে এসেছে। বাহ, অনেক কিছুই করা শেষ। এখন যান গিয়ে আপনিও গোসল সেরে নেন। এমন ভাবে তাকিয়ে আছেন কেন? এই যে হ্যালো। আপনি অনেক সুন্দর, নামের মতোই মিষ্টি। ধন্যবাদ। এখন গিয়ে গোসল সেরে নেন, তারপর একসাথে খেতে বসবো। মাথা নাড়িয়ে চলে এলাম রুমে। রুম থেকে ওয়াশরুমে গোসল করে কাজা নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষ করে এসে দেখি মাংস কষছে। মশলা কম মনে হচ্ছে। এত মশলা খাওয়া ভালো না। ভাত হয়ে গেছে, এখন সবজি আর মাংস হয়ে গেলেই হয়ে গেল। আজকে খেতে খেতে 4টা বেজে যাবে। আবার ওনার দিকে তাকালাম। ভেজা চুল, চুলগুলো মাশাল্লাহ কোমর পর্যন্ত। ওনার চুল থেকে শ্যাম্পুর খুশবু ছড়াচ্ছে। আমার তো সেই তখন থেকে কেমন কেমন লাগছে। রাত থেকে একটা মেয়ে আমার সাথে সাথে আছে, ভাবা যায়? আমার কাছে তো স্বপ্নের মতো মনে হচ্ছে। এমন ভাবে তাকিয়ে থাকলে নজর লেগে যাবে।
সরি, আপনি এত সুন্দর যে বারবার আপনার দিকে তাকাতে ইচ্ছা করছে। আল্লাহর কসম, আমি সত্যি বলছি। গার্লফ্রেন্ড ছিল বা আছে? না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমার মতো ছেলের আবার গার্লফ্রেন্ড? না আছে টাকা, না আছে বাইক, তাহলে গার্লফ্রেন্ড কোথা থেকে থাকবে? সেটাই কথা, এই শহরে গার্লফ্রেন্ড রাখতে গেলে এগুলো প্রয়োজন, কিন্তু সব মেয়ে কি এমন চায়? লজ্জায় কারোর সাথে কথা বলতে পারি না, ঠিক মতো কথাই বলতে পারি না। আবার গার্লফ্রেন্ড, মেয়েদের সামনে গেলে হাঁটু কাঁপাকাঁপি শুরু করে দেয়। এখন বউ আছে মশাই। ওইসব বাদ দেন, আমার দ্বারা কোনো মেয়ে প্রভাবিত হবে না, এখনো পর্যন্ত হয়নি, মানে আর হবেও না, আর চাইও না। বাসায় বউ রেখে গার্লফ্রেন্ডের স্বপ্ন দেখা হচ্ছে? জি না, আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিবেন, তাই না? ডিভোর্স দিব কি জন্য? আপনি যে রাতে আমাকে বললেন যে কোনো সময় ছেড়ে দিবেন, আমাকে যে কোনো সময় ছেড়ে দিতে পারবেন, তাই বিয়েতে রাজি হয়েছেন। গতকাল বলেছিলাম, কিন্তু আজকের পর থেকে বৃদ্ধ হতে চাইবো। আপনাকে আমার পছন্দ হয়েছে, আপনি যদি পারমিশন দেন তাহলে আপনার কাছে থেকে যেতে পারি। অনন্তকাল সম্ভব না, পৃথিবীর শেষ সময় পর্যন্ত বেঁচে থাকবো না, তাই অনন্তকাল পর্যন্ত সম্ভব না। তবে যতটা সময় বেঁচে থাকবো ততটা সময় আপনার পাশেই থাকতে চাই। সবাই তো ছেড়ে গেছে, আপনি কিভাবে আমার কাছে থাকবেন? আমার সাথে থাকতে আপনার কষ্ট হবে না? কিভাবে আমার সাথে মানিয়ে নিবেন নিজেকে? পৃথিবীতে কারোর জন্য কেউ পারফেক্ট না, মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। আমি যদি বলি আমি থাকতে পারবো, আমি সব মানিয়ে নিতে পারবো, তাহলে বলবো পৃথিবীর অষ্টম আশ্চর্য যদি কিছু হয়ে থাকে তাহলে এটা কোনোভাবেই সম্ভব না। আমি যদি বলি সম্ভব, চেষ্টা করলে সব কিছু সম্ভব। আমি তো আপনাকে সেভাবে জানি না, তাই বলতে পারছি না আপনি পারবেন কি পারবেন না। আপনার কনফিডেন্স দেখে মনে হয় আপনি পারবেন। আপনি যখন বলছেন আপনি থাকতে পারবেন, তবে অবশ্যই পারবেন। কিন্তু এমন ভাবে তাকিয়ে থাকাতে আমার অনেক লজ্জা লাগছে। এমন ভাবে তাকিয়ে থাকার কোনো কিছু নেই, তাই না? না, আসলে আপনার আব্বু আপনার উপর এতটা ক্ষিপ্ত কেন? এখানে তো আপনার কোনো ভুল ছিল না। আগে থেকেই বলে আসছি আমি ওই ছেলেকে বিয়ে করব না। আর গতকাল রাতে এমন একটা কাণ্ড ঘটে গেল, আর পাপা বুঝলো আমি সব কিছু করেছি, তাই আমার উপর এমন ভাবে রাগান্বিত। এমনটা যে করেই হোক না কেন, তাকে ধন্যবাদ। কে এমন করেছে যদিও সেটা জানি। ও, জ্ঞান ফেরার পর যখন আপনাকে পাশে আর রুমের ভেতর লোকজন দেখি আমার কলিজা শুকিয়ে গেছিল। এতটাই ভয় পেয়েছিলাম যে আর একটু হলেই হার্ট অ্যাটাক করতাম। এমনি মেয়েদের সাথে কথা বলতে ভয় পাই, আর আপনি আমার পাশে শুয়েছিলেন। মেয়েদের এত ভয় পাওয়ার কি আছে? যখন ক্লাস 9-এ ছিলাম তখন একজনকে আমার ভালো লেগে যায়। তাকে মনের কথা বলার পর সে তো মারের সাথে হেড স্যার অনেক মারে। সেই যে ভয় পাচ্ছিলাম, আর সেভাবে কোনো মেয়ের আশেপাশে যাইনি। পড়াশোনা, বাইরে একটু ঘোরাঘুরি, ফোনে গেম খেলার মধ্যেই সময় পার করেছি। তাই না? মেয়েটার ভয় তাহলে এখনো মনের ভেতরে আছে? শুধু ওই মেয়ে না, প্রতিটা মেয়েকে ভয় পাই, এমনকি আপনাকেও ভয় পাচ্ছি এবং পাবো। আমার কথা শুনে আমার দিকে ভুরু কুচকে তাকিয়ে বলল, আমাকে ভয় পাওয়ার কি আছে? আমার আম্মুর জন্য। এখানে আম্মু কোথা থেকে এলো? দেখা গেল আপনার সাথে কোনো কিছু নিয়ে একমত হলো না, ঝগড়া হলো, আপনি পুলিশকে বলে থানায় ভরে উদুম কেলানি খাওয়ালেন। আমার আম্মু তো তাই করতো। এটা আবার কেমন কথা? তাদের ডিভোর্সের কারণ কি? একে অপরের প্রতি অভিযোগ। তারা কিন্তু রিলেশন করেই বিয়ে করেছিলেন। দুজনে জব করত, একে অপরকে অভিযোগ করত, বিভিন্ন দোষারোপ করত। এক কথা থেকে দুই কথা, তারপর হাতাহাতি, এরপর জেলে দেওয়া, তারপর ডিভোর্স। আম্মুর জব হবার আগ পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু যখন আম্মু জব পেয়ে গেল, তার ছেলে কলিগদের সাথে চলাফেরা করতে লাগলো।
বাসা থেকে দেরি করে আসতে শুরু করলো, আমাকে অযত্নে রাখা শুরু করলো, সংসার দেখাশোনা করা বন্ধ করে দিল। তখনই ঝামেলাটা শুরু হয়েছিল। এই সমস্ত হবার কারণ ওই জব। সত্যি বলতে চাকরিজীবী মেয়েদের আমি ঘৃণা করি। আমাকে তাহলে আপনি ঘৃণা করছেন বা করবেন? ঘৃণা করব এবং ভয় পাবো। যদিও আমার হারানোর কিছু নেই, আপনি যা কিছু করতে পারবেন। বুঝতে পারছি এই সব কিছু আপনার স্মৃতিতে অনেক বড় আঘাত করেছে। আশা করি ভুল ভ্রান্তি ভেঙে যাবে, আর এমন কিছু ভাবাই স্বাভাবিক। আই অ্যাগ্রি। তবে যা হয়েছে সেটা ভালো হয়নি। আপনার সাথে অনেক খারাপ হয়েছে। আপনার দায়িত্ব কে নিয়েছিল? প্রথমে দুজনেই নিয়েছিল, আমাকে কেউ ছাড়তে চাচ্ছিল না। আমার প্রতি তাদের ভালোবাসা দেখে আদালত ভাগ করে দেয়, 1 মাস আম্মুর কাছে আর আরেক মাস আব্বুর কাছে। কিন্তু তারা যখন বিয়ে করে নিল তখন আর তাদের কাছে আমার জায়গা হয়নি। আমার দাদা তার কাছে রেখে দিয়ে পালন করতে লাগলো। দাদা একজন সরকারি স্কুলের শিক্ষক ছিল। উনি যা বেতন পেত তা দিয়ে আমাদের হয়ে যেত। তারা কেউ আপনার খরচ দেয় না, আদালত কি সেটা বলে দেয়নি? না, তাদের সাথে কথা বলতে ইচ্ছে করে, থাকতে ইচ্ছে করে, কিন্তু কেউ কথা বলে না। আমার সাথে কথা বলার মতো তাদের কাছে সময় নেই। তাদের সাথে মাসে 1বার বা 2বার কথা হলেও 1 বছর ধরে আর কথা হয়নি। ফোন দিলে রিসিভ করে না, তাই আমিও ফোন দেই না। এই 1 বছর আগে আমার কলেজের ফিস বকেয়া হয়ে গিয়েছিল, ওটার জন্য প্রিন্সিপাল ফোন দেয়। তারপর আব্বু বলে আম্মুর সাথে কথা বলতে, আম্মু বলে আব্বুর সাথে কথা বলতে। এমন দেখে প্রিন্সিপাল স্যার আমার কলেজের ফিস মাফ করে দেয় এবং বলে যে আজকের পর থেকে কলেজের ফান্ড থেকে আমার কলেজের সমস্ত খরচ দিবে। আবার সেদিন ভাগ্য এতটাই ভালো ছিল যে তারা আমাকে 17,000 টাকা দেয়। আম্মু দিয়েছিল 7,000 আর আব্বু দিয়েছিল 10,000। সাথে দুজনেই শর্ত দিয়েছিল যেন আর কখনো তাদের ফোন না দেই। তারপর থেকে আর কখনো কথা হয়নি। অনেক খারাপ অবস্থার মধ্য দিয়ে পার হয়ে এত দূর এসেছেন। অনেক কিছুই ঘটে গেছে জীবনে, একদমই ভালো কিছু হয়নি। খাবার হয়ে গেছে, এখন চলুন খেয়ে নেবেন। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নওশিনের সাথে খাবার নিয়ে ডাইনিং টেবিলে এলাম। দুজনে একসাথে খেতে বসলাম। খাবার মুখে দিয়ে বললাম, এর আগে রান্না করেছেন কখনো? কেন, কোনো কিছু কম হয়েছে কি না বেশি হয়ে গেছে? ইস রে, লবণ কম হয়ে গেছে। অনেক ঝালও হয়েছে। এত ঝাল মানুষে খায়? অনেকদিন আগে রান্না করেছি, তারপর আর করা হয়নি, তাই এমন হয়ে গেছে। সরি। কষ্ট করে একটু খেয়ে নেন। দেখি লেবু আছে কিনা। উঠে ফ্রিজে গিয়ে দেখলাম লেবু আছে। লেবু নিয়ে রান্নাঘরে এসে কেটে লবণ নিয়ে এলাম। আজকের মতো এমনভাবে চালিয়ে নেওয়া লাগবে। আমি টেস্ট করেও দেখিনি, একটু খেয়ে দেখা উচিত ছিল। নেন, এখনকার মতো খেয়ে নেন। কি আর করবেন, রাতে রান্না হলে তখন ঠিক মতো সব কিছু টেস্ট করে দিব, অথবা আপনি রান্না করলে টেস্ট করে নেবেন। নওশিন মাথা নাড়িয়ে খেতে লাগলো। দুজনে খাওয়া শেষ করে প্লেট পরিষ্কার করে নিলাম। অল্প করেই ভাত রান্না করেছিলাম, যা এখনই শেষ হয়ে গেছে। মাংস সবজি বেশি হয়েছে, সেগুলো ফ্রিজে রেখে দিলাম। বাসার অনেক কিছুই নেই, বিশেষ করে রান্নার আসবাবপত্র। বিকেলে দুজনে মার্কেটে যাব, কেনাকাটা করব। আমার টাকা পয়সা তখন 2,000-এর কাছাকাছি খরচ হয়ে গেছে। শুধু কান্নাকাটি করে। কত টাকা খরচ হয়েছে শুনি? এখন যা যা খরচ হবে আমি দিব। আচ্ছা ঠিক আছে। কি বললেন, আবার বলেন। আচ্ছা ঠিক আছে। শুনতে অনেক ভালো লাগলো। যান গিয়ে বিশ্রাম নেন, আমিও বিশ্রাম নিই। মাথা নাড়িয়ে চলে আসি আমার রুমে। নওশিন তার রুমে চলে গেল। শুতে শুতেই ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি 5:30 বাজে। আবার নামাজ দেরি। ধুর, ঘুমানো উচিত হয়নি। উঠে উজু করে আবার বাসার ভিতরে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে এসে বাইরে আসতে দেখি নওশিন চেয়ারে বসে আছে। এগুলো চেঞ্জ করেননি কেন? চেয়ারগুলো কেমন ভেঙে ভেঙে আছে। দেখেন আমার কাছে এত টাকা নেই, আর আমি টাকা জমাচ্ছি কোনো ব্যবসা বা কিছু করব, তাই।
আহারে, আমি বলিনি আমি টাকা দিব। আচ্ছা চলেন মার্কেট থেকে ঘুরে আসি। আর হ্যাঁ, আজকে ছুটি নিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ, কেন? এমনিতেই এটা পার্ট টাইম কাজ, তার উপর ছুটি। তো ম্যানেজারকে ফোন দেন, তারপর আজকে ছুটির আবদার করেন, দেখবেন ছুটি দিয়ে দিবে। আচ্ছা দেখছি। ম্যানেজারকে ফোন দিলাম কিন্তু ছুটি দিল না, তাই আঙ্কেলকে ফোন দিলাম, উনি ছুটি দিয়ে দিলেন, তাও আবার 2 দিন। চলুন, 2 দিনের ছুটি পেয়ে গেছি। বাহ, বেশ ভালোই তো। এখন চলেন মার্কেটে যাই। আমি কিন্তু জানি না কোথায় কি পাওয়া যায়, আপনাকে নিয়ে যেতে হবে। সুপার শপে যাওয়া যাবে না, দাম বেশি নিয়ে নিবে। আচ্ছা ঠিক আছে। দুজনে ওনার গাড়িতে চলে আসি মার্কেটে। তারপর যা যা প্রয়োজনীয় আসবাবপত্র সব কিছু নিল। এগুলো নিয়ে যাব কিসে? গাড়ির পেছনে ফাঁকা আছে না, গাড়ির মধ্যে নিয়ে নিব। প্রয়োজন আছে অতিরিক্ত ভাড়া দিয়ে নিয়ে যাবার? একদিন আমার সাথে থাকতেই কিপটা হয়ে গেলেন তো। ওই না তো, বেশি কিছু হলে রিক্সা অথবা ভ্যান নিতাম। যেহেতু 2টা সোফার চেয়ার নিব, তখন আপনি ভ্যানে করে নিয়ে আসেন। এইসব ছোটখাটো জিনিস গাড়িতেই রাখা যাবে। চলেন ফার্নিচারের দোকানে। এত টাকা খরচ করার কি প্রয়োজন? এতদিন আপনার ওই জংলা বাসায় কেউ আসেনি, কিন্তু এখন যদি আসে তখন কোথায় বসতে দিবেন? ফ্লোরে? আচ্ছা চলুন তাহলে। তারপর ফার্নিচারের দোকানে এসে 2টা সোফা আর চেয়ার নিলাম। নওশিন চলে গেল বাসায়। আমি ভ্যানে করে সব নিয়ে এলাম, নামিয়ে ভ্যানওয়ালাকে টাকা দিতেই চলে যাই। পুরনোগুলো একটা রুমে রেখে দুজনে সব কিছু ঠিকঠাক করলাম। এই যে মশাই, এখন কেমন লাগে বাসাটা? বাসাটা সুন্দরভাবে পেইন্ট করলে আরো সুন্দর লাগবে। ধীরে ধীরে ডাক্তার, এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। রোগী যখন বলে ডাক্তার এমন ওষুধ দেন যেন তাড়াতাড়ি সেরে যায়, কিন্তু আপনারা কি বলেন? ধীরে ধীরে সুস্থ হয়ে উঠুন, তাড়াহুড়ো করা ভালো না। তা ঠিক আছে মশাই, যদি রোগীর অবস্থা খারাপ হয়ে যায় তখন কিন্তু আবার অপারেশনও করি, তাই না? বাসার অবস্থা ঠিক ওই রোগীর মতোই, রংগুলো চটে গেছে, একদমই অবস্থা খারাপ, পেইন্ট করতে হবে। এখন এই সব কিছু করার প্রয়োজন নেই। বাসায় রং করতে গেলে অনেক ঝামেলা, অনেক কিছু টানাটানি করা লাগবে, যা আমার সময় নেই আর আপনারও নেই। তাই আপাতত এটা স্কিপ করুন। যখন মনে হবে আমার কাছে সময় আছে তখন করব। আমার কথা শুনে মাথা নাড়ালো। বসুন, চা বানিয়ে নিয়ে আসি। নওশিন চলে গেল। আমি নতুন সোফায় বসে ফোন টিপতে লাগলাম। একটু পরে চা বানিয়ে নিয়ে এলো আর আমার দিকে একটা এগিয়ে দিল। আজকে সময়টা কিভাবে গেল বুঝতেই পারলাম না। কাজের মধ্যে থাকলে এমনভাবে সময় পার হয়ে যায়। এখন আবার কে ফোন দেয়? সারাদিন কারো খোঁজ ছিল না, এখন ফোন দিচ্ছে। দেখুন, আপনার কোনো শুভাকাঙ্ক্ষী আছে, ফোন নিয়ে রিসিভ করলো। আমি আমার মতো ফোন টিপছি, উনি কারোর সাথে কথা বলছে। কথা শুনে এটা বোঝা যাচ্ছে যে ওনার কোনো বান্ধবী হবে। ফোন রেখে দিয়ে বলল, গতকাল সবাই আমার সাথে কি খারাপ ব্যবহারটাই না করলো, এখন আসছে নাটক করতে। আপনারা কয় ভাই বোন? 3 ভাই বোন, আমি, তারপর আমার ছোট ভাই আর ছোট একটা বোন। আমার ভাই পাপার সাথে বিজনেস সামলাচ্ছে আর ছোট বোন এখনো পড়াশোনা করছে। যদিও ছোট ভাইয়ের পড়াশোনা এখনো শেষ হয়নি। ও, আমার মনে হয় আপনি আমার থেকে 5-6 বছরের বড় হবেন। আরে না, এত বছর হবে না, 3 থেকে 4 হতে পারে। ও, নওশিনের সাথে গল্প গুজব করেই সময় শেষ। রাতে যে যার মতো করে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে উনি গেলেন হাসপাতালে আর আমি এলাম কলেজে। গতকাল আসা হয়নি কেন? কলেজে এসে বন্ধুদের কাছে এলাম। গতকাল বাসায় ফিরতে ফিরতে দেরি হয়ে গেছিল, আবার ঘুম থেকে উঠতে গিয়ে অনেক দেরি, তাই আসিনি। ও, স্যার জিজ্ঞেস করছিল কেন আসোনি। ইনশাল্লাহ খুব সমস্যা না হলে আর মিস যাবে না। ওরা সব কি নিয়ে এত হাসাহাসি করছে? মায়াকে নিয়ে? মায়া কি যেন করেছে সেগুলো নিয়ে হাসাহাসি করছে। ও, আমি কিছু বললে বিশ্বাস করবি? বিশ্বাস করার মতো বললে অবশ্যই বিশ্বাস করব। তুই যদি এমন অদ্ভুত কথা বলি যার কোনো ভিত্তি নেই, তাহলে কিভাবে বিশ্বাস করব?
তাও তো একটা কথা, বিষয়টা নর্মাল নয়, তুই বিশ্বাস করবি না। আজকে সন্ধ্যায় আমার বাসায় আসিস, তাহলে বুঝতে পারবি কি হয়েছে। দেখ ভাই, প্যারানর্মাল হলে আমি নেই, বোঝে আছে দিনে বিশ্বাস না করলেও রাতে কিন্তু করি। হা হা হা, আরে সেই রকম কিছু না। আর আমি থাকতে ভয় কিসের? বিষয়টা ভয় পাওয়ার না, বিষয়টি হচ্ছে আশ্চর্য থেকে আশ্চর্য হবার। আল্লাহ ভালো জানেন কি দেখাবি তুই। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যায় না হলে তোর বাসায় যাব, কিন্তু তুই আজকে কাজ যাবি না? কাজে গেলে কি তোকে সন্ধ্যায় ডাকতাম? আজকে আমার ছুটি আছে। দুজনে কথা বলতে বলতে ওই মেয়ে এলো, মানে ভাইস প্রিন্সিপালের মেয়ে যারা। আবার কি জন্য এদিকে আসছে আল্লাহ ভালো জানেন। এই মেয়েকে তোকে পছন্দ করতে শুরু করেছে, আমার মনে হচ্ছে সেটাই হবে। এদিকে ওদিকে দেখার সময় নেই, বাসায় পড়িয়াছে। সত্যি করে বলতো বিষয়টা কি? অপেক্ষা করো, আর নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না, তাই তোকে বলে তোর সামনে হাসির পাত্র হবার কোনো ইচ্ছা নেই। তবে এমন কিছু দেখবি কল্পনাও করতে পারবি না। হাই, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনার অবস্থা কি? আমার অবস্থা এই তো মোটামুটি। আপনার বন্ধু কি বোবা? কেমন কথা বলেন না? চোখে কি সমস্যা? কোনো দিকে দেখে না? আলহামদুলিল্লাহ ভালো, আপনার কি অবস্থা? আমার বন্ধু মেয়েদেরই মতো লাজুক স্বভাবের, মেয়েদের দেখলে লজ্জা পায়। কেন? এদিকে লজ্জা পাওয়ার কি আছে? লজ্জা না, ভয় পাই। শুনেন কেন ভয় পাই? যখন আমরা ক্লাস 9-এ তখন একজনকে পছন্দ হয় আর প্রপোজ করে, কিন্তু ওই মেয়ে আমার বন্ধুকে এমন মারে যে মেয়েদেরকে দেখে ভয় পাওয়া শুরু করে। তাহলে এই ব্যাপার। জি, এর জন্য মেয়েদের থেকে 10 হাত দূরে। তখন তো অনেক ছোট ছিল, কিন্তু এখন তো বড় হচ্ছে, তাই না? এখন কি জন্য ভয় পাচ্ছে? এখন টাকা নেই, বাইক নেই, তার জন্য ভয় পাচ্ছে। এগুলো ছাড়া কি প্রেম হয় না? অবশ্য হয় না, এগুলো ছাড়া দুদিনও রিলেশন টিকবে না। আর মেয়েদের ভয় পাওয়ার শুধু একটা কারণ না, আরো অনেক কারণ আছে যেগুলো সবাইকে বলা যাবে না, ওইগুলো ব্যক্তিগত। না না, আপনি যা ভাবছেন সেগুলো না, অন্য দিক থেকে। তাই বলেন, আমার কত কিছু ভাবতে শুরু করেছিলাম। আমার বন্ধুকে কি পছন্দ করতে শুরু করেছেন? না আসলে বাসায় পড়িয়াছে, এদিকে ওদিকে দেখার সময় নেই। মানে আমি বুঝতে পারছি না ও কি বলছে। আসার পর থেকে এমন ভুলভাল বলছে। আবার সন্ধে আমাকে ওর বাসায় ডাকলো, দেখি কি আছে, তারপর আপনাকে না হয় আগামীকাল বলবো। আপনার বাসায় কি কোনো প্যারানর্মাল কিছু ঘটে? দেখুন, এগুলো দেখার আমার অনেক দিনের ইচ্ছা। আগে আমি দেখে আসি কিসের কথা বলছে, আমার মাথাও আসছে না। আগামীকাল এসে না হয় আপনাকে বলবো। গতকাল আসেননি যে? ঘুম থেকে উঠতে উঠতে 11টা বেজে গেছিল। দুপুরে একটা ক্লাস ছিল কিন্তু আসিনি, একটু কাজে ব্যস্ত ছিলাম। আমি ভাবলাম গত পরশু দিনের জন্য হয়তো আসেননি। এটা ভেবে মনে মনে যে কত গিল্টি ফিল করেছি। আরে না, ওইসব কিছু না, এর থেকে বড় বড় কত কিছু ঘটে। আপনি মানুষটা রহস্যিকারা, এই রহস্যের কারণ কি? অনেক কিছুই। আমার ক্লাসের সময় হয়ে গেছে, আমি এবার উঠলাম। তারপর উঠে দুজনে ক্লাসে চলে আসি। বিকেলে এই যে শুনেন। বলুন। কিছু মনে না করলে একটা কথা বলবো? জি অবশ্যই বলেন, কিছু মনে করার কি আছে? সন্ধ্যা পরে আমার একটা ফ্রেন্ড আসবে, মুখে বললে বিশ্বাস করবে না। আমার বন্ধু কেন কেউ বিশ্বাস করবে না, তাই তাকে আপনাকে দেখানোর জন্য আমার বাসায় ইনভাইট করেছি। প্রবলেম কোথায়? কোনো কিছু বানানো লাগবে নাকি? না, তেমন কিছু করা লাগবে না, শুধু চা হলেই হবে। শুধু চা দিয়ে মানুষকে কিভাবে আপ্যায়ন করে? তো আর কি করবেন, এত পরিশ্রম করার প্রয়োজন নেই। আমি বাইরে থেকে কিছু নিয়ে আসছি, তাতেই হবে। বাইরের খাবার খাওয়া এত ভালো না, আমি কিছু একটা বানিয়ে দিচ্ছি। এই ডাক্তারকে নিয়ে বড় একটা মুসিবত। আচ্ছা চলুন, আমিও সাহায্য করছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আরে খুব ভারী কাজ না, আমি একাই করতে পারবো। কখন আসবে আপনার বন্ধু? সন্ধ্যা পর আসবে। নওশিন চলে গেল, আমি চুপচাপ বসে ফোন টিপতে থাকি।
একটু পরে আজান হতেই গিয়ে নামাজ পড়ে এলাম। নামাজ পড়ে এসে ওর জন্য অপেক্ষা করছি। আসতেই বললাম, বাইক এখানে রেখে দে। ভাই এই গাড়ি কার? তোর তো হতেই পারে না। আরো কি কেউ তোর বাসায় এসেছে? হা চল। তুহিন বাইক রেখে আমার সাথে ভিতরে এসে সোফায় বসলো, তারপর চারপাশে তাকিয়ে বলল, একা মানুষ এত সুন্দর করে বাসায় রেখেছিস, আর আমার রুমের অবস্থা দেখলে ডাস্টবিন ছাড়া কিছুই বলবি না। এত কিছু কিভাবে সামাল দিচ্ছিস? আমার একার পক্ষে সম্ভব না, অত সময় কোথায় আমার। নওশিন তার রুম থেকে বেরিয়ে রান্নাঘরে গেল। তুহিন এখনো খেয়াল করেনি আমার সাথে কথা বলে যাচ্ছে। যখন রান্নাঘর থেকে নাস্তা নিয়ে এলো তখন দেখি হা করে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ওর থুতনি ধরে মুখ বন্ধ করে দিলাম। দোস্ত, আমি কি স্বপ্ন দেখছি না বাস্তবে দেখছি? স্বপ্ন না, বাস্তবে। সত্যি কি পড়ি? ডানা কোথায়? ডানা যে দেখা যায় না। বন্ধু, তুই পড়ি দেখিয়ে আমার স্বপ্ন পূরণ করে দিলে। মানে এই আপনার ফ্রেন্ড কি ভুলভাল বলছে? আমি তো জানি না। বন্ধু, বাস্তবে ফিরে আয়। উনি পড়ি না, এমনকি জিনও না, রক্ত মাংসের একজন মানুষ। তুহিনকে ধাক্কা দিয়ে ওর ঘোর কাটিয়েছি। শালা সত্যি সত্যি বিশ্বাস করে নিয়েছে যে আমার বাসায় পড়ি আছে। কি একটা অবস্থা! কিন্তু কলেজে যে বললি তোর বাসায় পড়ে আছে। না, আসলে অনেক সুন্দর তো, তাই তোকে পড়ি বলেছিলাম। তা বুঝলাম, কিন্তু এই মেয়েটাকে এর আগে কখনো দেখিনি বলে তো মনে হয় না। কত শয়তান, কি ভুলভাল বলে নিয়ে এসেছে। স্যান্ডউইচ খান, যদিও ঠান্ডা হয়ে গেছে। আকাশ এমনভাবে কলেজে বলছিল যে আমি সত্যি ভেবেছিলাম ওর বাসায় প্যারানর্মাল কিছু ঘটে। এছাড়া সন্ধ্যায় তো আর বাসায় ডাকবে না। দিনের বেলায় ডাকতো, সেখানে আকাশ সন্ধ্যায় ডাকলো। আর আকাশের বাসায় একজন মেয়ে দেখবো কখনো কল্পনা করিনি। আমি তো সত্যি সত্যি ভেবেছিলাম আপনি পড়ি অথবা জিন হবেন। আরে না, আপনার সাথে শয়তানি করেছে। আমি একজন রক্ত মাংসের জলজান্ত মানুষ। আমি নওশিন, একজন ডাক্তার, এবং সব থেকে বড় কথা আপনার বন্ধুর বউ। আমার কথা শুনে তুহিন আমার দিকে বাঁকা চোখে তাকিয়েছে। বিশ্বাস করতি না, তাই তোকে ডেকেছি। শোন, গত পরশু কি হয়েছে। তুহিনকে সবকিছু বললাম। সব ভাগ্যের লিখন। আপনি কি আমার বন্ধুকে ছেড়ে যাবেন? এমন প্রশ্ন কেন? আকাশ যদি আপনাকে সবকিছু জানিয়ে থাকে তাহলে আমার এমন প্রশ্ন করাই স্বাভাবিক, তাই না? আপনি এত বড় একটা ফ্যামিলির মেয়ে প্লাস একজন ডাক্তার, আপনি কি আমার বন্ধুর সাথে থাকবেন? আমার তো বিশ্বাস হয় না। আমার কেন কারো বিশ্বাস হবে না। এর জবাব এখন দিব না, তবে একটা না একটা সময় ঠিকই পেয়ে যাবেন। জি, আপনি রান্না পারেন? দেখেন, যেমন পেরেছি বানিয়েছি। অনেক দিন রান্না করা হয় না, তাই হয়তো একটু এইদিকে ওইদিকে হয়ে যাবে। অল্প স্বল্প রান্না পারি। হারে না, সমস্যা হয়নি। কেন মিথ্যা বলেন? একটু লবণ বেশি হয়ে গেছে, মানিয়ে নেন, কিছু করার নেই। জি, এটা কি ট্রিট ছিল বন্ধু, না ট্রিট আছে? এটা কিভাবে ট্রিট হয়? তাও একটা কথা, বেশি কিছু আবদার করবো না, শুধু ওই দোকানটায় 2টা বার্গার খাইয়ে দিবি, তাহলেই হবে। ওইটা ট্রিট হিসেবে নিয়ে নিব। শুধু খাওন আর খাওন। আচ্ছা ঠিক আছে, খাইয়ে দিব। তুহিন আর কিছুক্ষণ থেকে গল্প গুজব করে চলে গেল। তুহিন যেতেই, এমন ভাবে কেউ বলে ভয় পেয়ে যাবে না? বলার মতো আর কেউ নেই। একজন ছিল, বলে দিয়েছি। আপনি প্রতিদিন রোগী দেখেন? গাইনের ডাক্তার, সব মেয়ে পেশেন্ট। ওটা বলিনি, শুধু বলেছি যে প্রতিদিন রোগী দেখেন কিনা। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এইটা আমার রোগী দেখার সময়। কোনো সমস্যা হয়েছে নাকি? হলে চিকিৎসা দিয়ে দিতে পারি। আরে না, এমনি এমনি জিজ্ঞেস করলাম। শুধু ভুলভাল বুঝেন। আপনার পড়াশোনা নেই? আজকে সময় যেহেতু পেয়েছি একটু পড়ে নেই। অনেকদিন ঠিকমতো পড়াশোনা করা হয় না। এই জন্য ছুটি নিতে বলেছি। আমার করার কিছু দেখছি না। চলেন বাইরে থেকে ঘুরে আসি। আমি থাকতে ভয় কিসের? হ্যাঁ, ভয় পাওয়ার কি আছে? আচ্ছা চলেন। নওশিন সব কিছু রান্নাঘরে রেখে আসে, তারপর একটু সাজগোজ করে বাইরে আসে। রাতে দুজনে ঘোরাঘুরি করে বাসায় এলাম। ডিনার করেই ফিরেছি। রাত অনেক হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়েন।
নওশিন তার রুমে চলে গেল। আমি রুমে এসে পড়তে বসলাম। মেয়েটা কেমন এখন পর্যন্ত বুঝতে পারলাম না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1টা বাজছে। উঠে ফিরতেই দেখি নওশিন দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এমনভাবে দাঁড়িয়ে থাকাতে বেশ অবাক হলাম। ভিতরে এসে বসেন। ওখানে অমনভাবে দাঁড়িয়ে আছেন কেন? ঘুম আসছে না। বাইরে এসে দেখি এখনো দরজা খোলা আছে, লাইটও জ্বলছে। এসে দেখি পড়ছেন। ঘুম না আসার কারণ কি? নির্ঘাত কিছু একটা নিয়ে অধিক চিন্তিত? না শক্ত বিছানা তাই ঘুম আসছে না, না এসি নেই তাই চোখে ঘুম নেই? সব সমস্যাই একসাথে। কিছু করার নেই, আমার বিছানাটা একটু নরম আছে। তাহলে আপনি এখানে ঘুমান। এসির কথা বলে লজ্জায় ফেলবেন না, মাফ করবেন। ধন্যবাদ। নওশিন এসে আমার বিছানায় শুয়ে গেল। আমি আবার পড়তে শুরু করি। আধা ঘন্টা পর চেয়ার ছেড়ে উঠে দেখি এখনো জেগে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। কিছু বুঝলাম না ওনার কি হয়েছে। বাসার টেনশন কি ওনাকে গ্রাস করেছে? কি ব্যাপার আপনার চোখে আজকে ঘুম নেই? সমস্যাটা যে কি বুঝবো কিভাবে? যান গিয়ে ঘুমিয়ে পড়েন। মাথা নাড়িয়ে চলে এলাম পাশের রুমে। চোখের সামনে বিরিয়ানি, কিন্তু খাবার উপায় নেই। ভয় হয় যদি কিছু বলে তাহলে তো সর্বনাশ। এমনি মেয়েদের ভয় পাই, তখন আরো ভয় পাবো। ঘুম রে, কোথায় আছিস? আমার কাছে আয়। থুর, তখন মাইন্ডের ভেতরে কি সব চিন্তা করতে গেলাম, আর তখন কি সব পড়তে গেলাম। এখন আমার ঘুম চাঙ্গে। বুঝতে পারছি আমাকে অনেক ভয় পাচ্ছে, তাই দূরে দূরে থাকছে। এমন ভাবে ঘুম আসবে না, নিজেকেই কিছু করতে হবে। যাই শেষবারের মতো ওয়াশরুম থেকে ঘুরে আসি। রুম থেকে বেরিয়ে ওয়াশরুমে চলে এলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি নওশিন দাঁড়িয়ে আছে। ঘটনা কি? ওনার কি হয়েছে আজকে এমন করছে কেন? ওনার কাছে গিয়ে বললাম, কি হয়েছে আপনার? কোনো কিছু বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে আছে। ওনার চোখের চাহনি বলছে উনি উত্তেজিত হয়ে আছে, কিন্তু আমি কি করব? ওনার কাছে যেতেই আমাকে দেওয়ালের আমার ঠোঁটের উপরে ঝাঁপিয়ে পড়ে। ওনার কাছে যেতেই আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে আমার ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়ে। আমি রেসপন্স করলাম, ঠোঁট ছেড়ে দিয়ে কাঁধে কিস করলাম। নওশিন কেঁপে উঠল, কেমন পাগলের মতো করছে। কোলে উঠিয়ে আমার রুমে এলাম। তারপর যা হবার হলো তা জেনে আপনাদের কি? হ্যাঁ, গোপন কথা ওপেন করতে নেই। বেশ অনেকক্ষণ পর আপনি হঠাৎ করেই এত হর্নি হয়ে উঠলেন কেন? একটা চ্যাপ্টার পড়তে গিয়ে আগে পড়েছি, মাথার ভেতরে উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসলেও নিজেকে সামলানো গেছে, কারণ তখন বর ছিল না, কিন্তু এখন বর আছে ভাবতেই। আসলে সরি, কি থেকে কি হয়ে গেল? সরি কেন? এমন না যে আমরা অবিবাহিত বা আমি অন্য কেউ। এখানে তো কারোর অমত ছিল না, আমার মর্জি মতোই সবকিছু হয়েছে। আমার আর কিছু বলার নেই। দুজনের শরীরে কোনো পোশাক নেই, শুধু শরীরের উপর একটা চাদর। ওনাকে জড়িয়ে ধরে আছি। ধর মিয়ারা, কি হয়েছে না হয়েছে জানতে চেয়ে লজ্জায় পড়বেন না। কতবার কি হয়েছে এগুলো গোপন কথা ওপেন করতে নেই। সকালে উঠে ওযু করে নামাজ পড়ে এসে পড়তে বসলাম। নওশিন এখনো শুয়ে আছে। আমি পড়তেই উঠে গেছে। এসে হাত সরিয়ে 2 দিকে পা করে কোলে বসে ঠোঁটের উপর চুমু দিল। তারপর গলা জড়িয়ে কাঁধে মাথা রাখলো। আমি আমার মতো পড়তে থাকলাম। একটু পরপর ঠোঁটের উপর চুমু দিচ্ছে আর কাঁধে মাথা রাখছে। এত পড়াশোনা করেন আপনি? ক্লাসের সেকেন্ড বয়, ফার্স্ট বয় তুহিন। বাহ, ভালোই তো। আচ্ছা শোনেন না, আপনি ওই জব ছেড়ে দেন, আপনি শুধু পড়াশোনা করেন। আমি যা পাই তা দিয়ে আপনার আমার খরচ হয়ে যাবে, এবং মাস শেষে কিছু জমাও থাকবে। বউয়ের টাকায় পড়াশোনা করব? বউয়ের খরচে চলবো? তো কি হয়েছে, আপনি ভালোভাবে পড়াশোনা করেন তাহলেই হবে। ওইসব ওভারটাইম করার কোনো প্রয়োজন নেই। মাঝে মধ্যে সন্ধ্যায় একসাথে ঘুরতে বের হব, একসাথে গল্প করব, একসাথে রান্না করব, একসাথে খাবো, একসাথে পড়তে বসবো। আর সকালে আপনি তো কলেজে থাকবেন, আমিও হাসপাতালে থাকবো, ঠিক আছে না? কত রাতে আপনি বাসায় আসবেন ঠিক নেই, ততক্ষণে আমি কি করব? একা বাসায় থাকবো, ভয়ে ভয়ে শেষ হয়ে যাব। আমি একা একা থাকতে পারবো না। সব কিছু ঠিক আছে, কিন্তু না,
কোনো কিন্তু না, যেটা বললাম সেটাই, রাজি হয়ে যান না। এমন করছেন কেন প্লিজ? ঠোঁটে গালে কপালে চুমু দিতে লাগলো আর রাজি হবার জন্য বলতে লাগলো, এমনভাবে বললে কে রাজি হবে না বলুন? আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিয়ে বারণ করে দিব। সকাল সকাল আবার গোসল করার ইচ্ছা জেগেছে। সমস্যা কোথায়? তাই না, কিন্তু এখন আমি পড়ছি, মাইন্ড অন্য কোথাও নিয়ে যাবার প্রশ্নই আসে না। আপনার মাইন্ডকে বলতে হবে না। হাত কোথায় গেছে খেয়াল আছে? না আসলে আবার মুখের সামনে মুখ নিয়ে এলো। এমনভাবে অত্যাচার করলে চলে? মহাদয়া, আপনি আপনার কাজ করেন তো, আর আমাকে আমার কাজ করতে দেন। আপাতত আমি আমার কাজ করছি, এছাড়া আমার কোনো কাজ নেই। এই চলেন না বাইরে থেকে হেঁটে আসি, সকাল সকাল হাঁটতে ভালোই লাগবে। যাবেন বলছেন? আচ্ছা চলেন তাহলে, উঠেন, যান, চোখ মুখ ধুয়ে আসেন। সকাল সকাল মুখ না ধুয়ে এইসব অত্যাচার শুরু করেছে। আবার ঠোঁটে চুমু দিয়ে উঠে বাইরে চলে গেল। ফ্রেশ হয়ে আসলে দুজনে বাসা থেকে বেরিয়ে বাসায় তালা দিয়ে একটু হেঁটে বাসায় এলাম। দুজনে একসাথে রান্না করে খাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে দুজনে দুই দিকে কলেজে দুজনে বসে আছি, তখন যারা নামের ওই মেয়েটা এলো। এই যে ওনার বাসায় গিয়ে আপনি কি দেখেছেন? সত্যি কি প্যারানর্মাল কিছু ঘটেছিল? প্যারানর্মাল না হলে ওর থেকে বড় কিছু। বউ দেখলে আশ্চর্য হতাম না, কিন্তু এমন কিছু দেখে আসছি আর শুনেছি যেটা শুনে নিজেকে অবিশ্বাস করছি, নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। কি সব বললেন? আপনি কি আপনার বন্ধুর মতো পাগল হয়ে গিয়েছেন? পাগল হয়ে যাওয়ার মতোই। বিশিষ্ট ব্যবসায়ী মাহবুজ আলমকে চিনেন? ওনাকে না চেনার কি আছে? ওনার বড় মেয়ে ডাক্তার নওশিনের বউ। হোয়াট আর ইউ কিডিং মি? জানতো, আমিও বিশ্বাস করতাম না, তাই তো আমাকে তার বাসায় নিয়ে গেছিল। নিজের চোখে দেখে এলাম, কথা বলে এলাম, একসাথে বসে চা নাস্তা খেলাম। দুজনে আমার সাথে মজা করছেন বুঝতে পারছি, এমন মজা করার কি আছে? এত বড় লোকের মেয়ে, এত বড় একজন ডাক্তার, এত সুন্দর একজন মেয়ে নাকি এনার বউ? এটা আমাকে বিশ্বাস করতে হবে? দুজনে মজা করার জায়গা পান না? সবকিছু দেখার পরেও আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আর আপনি তো দেখেননি, আমাদের থেকে শুনছেন, বিশ্বাস করবেন কিভাবে? না, আমার বিশ্বাস হলো না। জি না, ওটা সত্যি। এখন বিশ্বাস না করলে আমার কিছু করার নেই, বা আমার বন্ধুরও কিছু করার নেই, সম্পূর্ণ আপনার বিষয়। জি বাই। গতকাল কি রেখেছেন সেটা জানার জন্য এসেছিলাম। যারা মেয়েটা চলে গেল, মেয়েটা যেতেই তুহিন বলল, মেয়েটা অনেক বড় একটা ছেঁকা খেলো, কাজ পায়নি, তোর পিছনে পড়েছিল। আমার হাবাগোবা চেহারার প্রেমে পড়েছিল, মনে মনে হয়তো আমাকে গালি দিচ্ছে। কি ব্যাপার, মন খারাপ কেন? কি হয়েছে? বড় একটা ছেঁকা খেয়ে গেলাম। আমার বিশ্বাস হচ্ছে না, কিন্তু তাও বিশ্বাস করতে হচ্ছে। মানে ছ্যাঁকা? বিশ্বাস হয় না? এসব কি? কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজ আলমের মেয়ে কি ওই ছেলেকে বিয়ে করবে? তার জামাই হবার ওনার যোগ্যতা আছে? ঈশ্বরের সবচেয়ে সুন্দর মেয়েদের তালিকা করলেই ওনার মেয়ে 1 নম্বরে না হলেও 2য় অথবা 3য় নম্বরে হবে। তারপর উনি একজন ডক্টর। আমার প্রবলেম ওনার কাছে গিয়েছিলাম, তাই ওনাকে দেখা হচ্ছে। ওই নওশিন ম্যাম নাকি এর বউ। এটা বিশ্বাস করা যায় বল? কোথায় হাগর তোলা আর কোথায় খাটের তলা? তোর বিশ্বাস হবে? কিভাবে বলবো বলো, চোখে দেখিনি তাই বলতে পারছি না। হতেও পারে। আমার মাথায় কেমন ঘুরছে ইয়ার, মানে হচ্ছে উল্টে পড়ে যাব। এখানে চুপ করে বসে থাক। আবার যদি নওশিন ম্যামের কাছে যাস তাহলে জিজ্ঞেস করবি, যদিও পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবে কিনা সন্দেহ। আর কয়েকদিন পরেই যেতে হবে, 1 মাস পর ডেকেছিল, যেতে তো হবে। আহারে বান্ধবী, তোর কথা ভেবেই কষ্ট হচ্ছে। যদিও একজনের প্রেমে পড়লো, কিন্তু ছ্যাঁকা খেয়ে গেল, সে কিনা বিবাহিত। আমার কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না, তারা দুজন আমাকে মিথ্যে বলছে। এমন ভাবে বকতে থাকলে পাগল হয়ে যাবি। তার থেকে বরং একদিন তাদের বাসায় গিয়ে দেখে চলে আসবি। চুপ থাক, আমার বিশ্বাস হয় না, এটা কোনোভাবেই সম্ভব নয়। এই ছেলে এখানে কি করছে? সে না ওই রিসোর্টে জব করে? কি ব্যাপার, এই মেয়ে কলেজে পড়ে? এ কি এদিকে আসছে কেন? ওনার এমনভাবে আসা মোটেও ভালো ঠেকছে না। বন্ধু চলো এখান থেকে। ওখান থেকে উঠে আমি চলে এলাম। এই ছেলে এখানে কি করে? আমাকে খোঁজ নিতেই হবে। মনে হচ্ছে আমাদের কলেজের স্টুডেন্ট।
এই যে হ্যালো যেই ছেলে এখান থেকে মাত্রই উঠে গেল, সেই ছেলে আপনার কি হয়? আমার ফ্রেন্ড, আপনি কোন ক্লাসে পড়েন? 3rd ইয়ারে। কিন্তু আপনি আপনি কি এত কিছু জেনে আপনি কি করবেন? এই ছেলে কম কথা বলেন, চেনেন আমি কে? আপনি নিজেই আপনাকে চিনেন না, সেখানে আমি আপনাকে কিভাবে চিনব? বেয়াদব, এইসব ছোট লোকদের কথা বলার ঢং একদমই নেই। ঠাস, বেয়াদব আমি না আপনি। আর ছোট লোক কাকে বলেন? আমি ছোট লোক না আপনি ছোট লোক? অসভ্য মেয়ে। তুমি আমাকে মারলি, এই জন্য তোর কঠিন শাস্তি পেতে হবে। যা যা, অসভ্য বেয়াদব মেয়ে। কত থেকে সব পাগল ছাগল আসে কে জানে। জেরি থাপ্পড় খেয়ে চলে গেল। তুহিন একটু বসে থেকে আমার কাছে এসে বলল, যেই মেয়েকে দেখিয়ে তুই চলে আসলি সেই মেয়েকে? আমার শ্বশুরের ছোট মেয়ে, মানে আমার শালি, একদম বেয়াদব মেয়ে। বিয়ের দিন রাতে আমার সাথে বেয়াদবি করেছে। আমি ওখানে থাকলে আমাকে অপমান করতো, তাই চলে এসেছি। আরে সে তোর কথা জিজ্ঞেস করলো, তারপর আমি জিজ্ঞেস করলাম আপনি কে। এগুলো নিয়ে একে অপরকে থাপ্পড় মারামারিও হয়ে গেল। হ্যাঁ, ওই মেয়ের থেকে দূরে দূরে থাকলেই তোর জন্য ভালো। পাগল নাকি? ওই মেয়ের কাছে গিয়ে আমি কি করব? ওই মেয়ে তো নিজে এসে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করলো। ও দেখ, প্রতিশোধ নেওয়ার জন্য ঠিক কিছু করবে, তোকে আবার মারতে আসবে জানি। আমিও ছিঁড়ে যাওয়ার পাত্র না বন্ধু, আমি কেমন সেটা ভালো করেই জানিস। যতটা ভালো মানুষ আমাকে মনে করে আমি ততটা ভালো না। বুঝলাম, কিন্তু বিষয়টা যদি বড় হয় তখন তো বড় ঝামেলা বাঁধবে। ক্লাসে স্যার এলো তাই ক্লাসে মন দিলাম। আজকের দিন এমনভাবে কয়েকদিন গেল, জেরিকে আর কলেজে দেখিনি। যারা মেয়েটাও আমার সামনে আসেনি। আজকেও শুক্রবার বাসায় আছি, চুপচাপ বসে বসে ইতিহাস পড়ছি। তাছাড়া আর কি করব? পড়া ছাড়া কোনো উপায় কাজ নেই। এখন আপনার কি অবস্থা? সবকিছু ঠিকঠাক তো? জি ম্যাম, অল্প একটু সমস্যা আছে, মেডিসিন নিলে আশা করি সেরে যাবে। ওকে, যেগুলো ক্রস দিলাম ওগুলো বাদে সবগুলো চলতে থাকবে, কিন্তু কিছু মেনটেন করে চলবেন। আশা করা যায় আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ জি ম্যাম। ম্যাম কিছু পার্সোনাল প্রশ্ন করতে পারি? কার সম্পর্কে? আপনার কোনো সমস্যা হয়েছে না কার? আকাশ কি আপনার বর? সে আমাদের সিনিয়র, বুঝলে, তার সাথে আপনার বিয়ে হয়েছে, কিন্তু আমরা বিশ্বাস হয়নি। সে আমার বর। এখন রোগী দেখার সময় আর কিছু না বললেই ভালো হয়। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আর কি আসবো? না, সমস্যা না হলে আর আসার প্রয়োজন নেই। দুপুরে নামাজ পড়ে এসে খাবার নিয়ে বসে নওশিনকে ফোন দিলাম, কিন্তু রিসিভ করলো না। সম্ভবত রোগী দেখছে। কার্টুন দেখতে দেখতে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ হতেই ফোন এলো। রিসিভ করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ম্যামের তাহলে সময় হয়েছে? এতক্ষণে ফ্রি হলাম এবং খাবার জন্য বসলাম। তাহলে খেয়ে নেন, খাওয়া শেষ করে না হয় ফোন দিয়েন। জি জনাব, খেতে খেতেই কথা বলি। যারা নামের কাউকে চেনো? সে আমাকে বলে তুমি আমার কে হও? আমাদের জুনিয়র, আমাদের ভাইস প্রিন্সিপালের মেয়ে। কয়েকদিন আমার পিছনে পড়েছিল। যখন শুনল আমি বিবাহিত তখন বেচারি ছ্যাঁকা খেয়ে গেল। আমার কথা বিশ্বাস করেনি, তাই হয়তো তোমাকে পেয়ে আমার সম্পর্কে জিজ্ঞেস করছিল। কে বিশ্বাস করবে যে তুমি আমার বউ? তুহিন আমার বন্ধুই তো বিশ্বাস করছিল না, সবকিছু নিজের চোখে দেখেও। অসম্ভবের কিছু তো নেই। মশাই এখন রাখলাম, তাড়াতাড়ি খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার রোগী দেখা শুরু করি। আজকে একটু রোগীর চাপ বেশি। আচ্ছা জি। ফোন রেখে প্লেট পরিষ্কার করে রুমে এসে শুয়ে হাদিস পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি। বিকেলে উঠে নামাজ পড়ে বাইরে বসে আছি আর ফোন টিপছি। 6টা বেজে গেল, কিন্তু নওশিন এখনো এলো না। কোনো সমস্যা হয়েছে? না, রোগী দেখা শেষ হয়নি। আজানও দেওয়া শুরু করেছে, তাই উঠে নামাজ পড়ে বাসায় আসতেই দেখি হেতি চলে এসেছে। বাসায় ভিতরে এসে দেখি সোফায় বসে আছে। আজকে দেরি যে? বলেছিলাম তো দেরি হবে। উনার পাশে বসতেই আমার কোলে মাথা রেখে শুয়ে গেল। কেন পেরিশানি?
আব্বু আম্মুকে দেখতে ইচ্ছে করছে, কিন্তু তারা তো আমার জন্য ওই দরজা বন্ধ করে দিয়েছে। নাই ভুলে শাস্তি পেতে হচ্ছে। ওই সময় ওই রুমের সামনে না গেলেই হতো। তুমি না গেলেও অন্য কেউ তো যেত, তাই না? তারা প্ল্যান করেই রেখেছিল আমার বিয়ে ভাঙার। তুমি না গিয়ে অন্য কেউ হলে সেই কোরবানি হয়ে যেত। তবে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। নওশিনের মুখের দিকে তাকিয়ে বললাম, এত শুক্রিয়া আদায় করছো যে? তোমার মতো একটা বর পেয়েছি, আমি তো বলবো আমি অনেক ভাগ্যবান। ভাগ্যবান কেন? না আছে টাকা পয়সা, না আছে বাড়ি গাড়ি, না আছে চাকরি, না আছে সরকারি চাকরি, না আছে কোনো চাকরি, না আছে সুন্দর চেহারা। ওই তুমি দেখতে অসুন্দর। 10 জন ছেলের মধ্যে মার্ক দিলে তুমি 1 নাম্বার, না হলে 2-3 নাম্বার হবে। এটাকে অসুন্দর বলে? না, কিন্তু আমার থেকে তুমি অনেক সুন্দরী। আমার এই বান্দরই পছন্দ হয়েছে। আমি এই বান্দরের গলায় ঝুলে থাকতে চাই। তোমার পাশে আমাকে দাঁড়ালে বলবে বান্দরের গলায় মুক্তার মালা। আমি তো বলবো তুমি বেস্ট, তুমি একদম পিওর। আমার আর কি চাই? হ্যাঁ, আমার মনে হয় ভালো মেয়েরা এর থেকে বেশি কিছু চাইবে না। আমি এই জন্য ভাগ্যবতী। তাই না? বুকে ঝুঁকে কপালে একটা চুমু দিয়ে বললাম, তুমি শুধু ভাগ্যবতী না, তুমি আমার গুণবতী, রূপবতী, কেশবতী, মায়াবতী, সুহাসিনী। তোমার সব কিছুই আমার কাছে অনেক ভালো লাগে। তবে সব থেকে বেশি ভালো লাগে তোমার চাহনি এবং মুচকি হাসি। তোমার চোখ দুটো যেন এক একটা নহর, দেখলেই ডুবে যেতে ইচ্ছে করে। ইস, মুখের উপর থেকে 2 হাত সরিয়ে বললাম, তুমি আমার জীবনে প্রথম নারী এবং তুমি শেষ, ইনশাল্লাহ। এই হৃদয়ে শুধু তোমার বিচরণ, কখনো কেউ আমার হৃদয় থেকে বের করতে পারবে না। এই যে শুনুন, আপনি আমার জীবনের প্রথম পুরুষ এবং শেষ পুরুষ। এই হৃদয়ে আপনি ছাড়া কারোর জায়গা হবে না। আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের একসঙ্গে বৃদ্ধ করে। আমি দোয়া করি যেন কখনো যেন আলাদা না করে, সারা জীবন যেন এইভাবেই থাকার তৌফিক দান করে। আমিন। মনে পড়েছে বলবো করে বলা হচ্ছে না। মিসেস, আপনি নামাজ পড়েন না কেন? মাঝে মধ্যে পড়া হয়, মাঝে মধ্যে বাদ যে পড়েছে আর পড়া হয়নি। তুমি নামাজ পড়ো? আমি তো মনে করেছিলাম তুমি কখনো নামাজ পড়নি। আম্মু নামাজ পড়ে তার দেখা দেখি শিখা। আম্মু আর আমি ছাড়া আমাদের বাসায় কেউ ঠিকমতো অত নামাজ পড়ে না। আমিও ঠিকমতো নামাজ পড়ি না। হাইস্কা থাইকা আরেকটা দায়িত্ব বর্ধিত হলো, ঠিক মতো নামাজ পড়তে বলা এবং মনে করিয়ে দেওয়া, আর না গেলে কান ধরে টানতে টানতে নামাজ পড়ার জন্য নিয়ে আসা। জি জনাব, আপনি যা বলবেন এমনভাবে কি শুধু প্রেম করবেন, না রান্না বান্না কিছু করা লাগবে? প্রেম করে তো পেট ভর্তি হবে না। উঠতে যাবে তখন চেপে ধরলাম। প্রেম করে কি পেট ভরে? প্রেম করলে মন ভরে, ভালোবাসা বাড়ে, একে অপরের প্রতি মোহব্বত বাড়ে, সম্মান বাড়ে, শ্রদ্ধা বাড়ে, দায়বদ্ধতা বাড়ে। আমাকে এখন ছাড়বা? রান্না করতে হবে না? তা হবে, কিন্তু এত তাড়া কিসের জন্য? সবজি মাছ দুপুরে রান্না করাই আছে, শুধু ভাত রান্না করতে হবে। ওটা রান্না করতে কতক্ষণ শুনি? আমি ভাবছিলাম হয়তো সব কিছু রান্না করা লাগবে, তাহলে এমনভাবেই চুপচাপ শুয়ে থাকি। নওশিন শুয়ে থাকলো, আমি ফোন নিয়ে ফেসবুকে ঢুকলাম। আমার ফোন না, নওশিনের ফোন। এটা ওনার আইডি না পেজ। 15,000 ফলোয়ার। আইডির ভিতরে ঢুকে দেখি সব কিছু কমপ্লিট। এমনভাবে কি দেখো? এটা তোমার ফেসবুক আইডি না পেজ? তাই তো বলি, সব সময় এত টুং টুং করতে থাকে কেন? জি, এই জন্যই টুংটুং করতে থাকে। অনুমতি দিলে মেসেঞ্জারে ঢুকবো? অনুমতি দেওয়া যায়, কিন্তু দয়া করে কোনো মেয়ের আইডিতে ঢুকো না। থাক, ঢোকা যাবে না। কি না কি আছে, তখন আমাকে লজ্জায় পড়তে হবে। যেমন আছে তেমনই থাক। গোপনীয় কিছু থাকতে পারে যা দেখার অধিকার আমার নেই। আচ্ছা, মনিটাইজেশন অন করব? করে লাভ কি?
পেজ চালানোর সময় আমার নেই। একটু টিপস পোস্ট করি, ওইখান থেকেই কিভাবে এতগুলো ফলোয়ার হয়ে গেছে। ওইদিকে দেখতে গেলে প্রফেশনাল কাজে চাপ বাড়বে। জি বুঝলাম ম্যাম। অনেক ছেলেদের কমেন্ট দেখলাম মেয়েদের নিয়ে পোস্ট, কিন্তু ছেলেরা কি করে এখানে? এই শয়তানগুলো কখনো ভালো হবে না। ছি, কি সব কমেন্ট করে। কমেন্ট বক্স দেখলে তোমার মুখ দিয়ে গালি বের হবে। কত ছেলে যে আজে বাজে কমেন্ট করে ঠিক নেই। যদিও কমেন্ট চেক করি না, কোনো মেয়ে মেসেজ দিলে আমি আমার চেম্বারে ডেকে নিই। জি বুঝলাম। অমনভাবে চুপচাপ বসে ফোন দেখতে থাকলাম আর নওশিনের মাথায় হাত বুলিয়ে দিতে থাকি। একটু পরে দেখি ঘুমিয়ে গেছে। ওর ফোন রেখে আমি আমার ফোন নিয়ে ফেসবুকে ভিডিও দেখতে লাগলাম। নওশিনের ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে আমার শালার নাম্বার, না মানে এর আগে কখনো কথা হয়নি, তবে তার ছবি নওশিনের ফোনে দেখেছি এবং সেটাই স্ক্রিনে ভেসে আছে আর নাম নাবির লেখা আছে। ফোন নিয়ে রিসিভ করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপু কোথায়? এই তো ঘুমিয়ে আছে। এখন ঘুমিয়ে? আপু কি অসুস্থ? না, এমনি শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। ভাইয়া আপনি কোথায় আছেন? আপনাদের ঠিকানা দেন, আপুকে অনেক দেখতে ইচ্ছে করছে, আপনাদের ওখানে আসতে চাই। আচ্ছা, ঠিকানা নোট করেন। নাবিরকে ঠিকানা দিলাম। নাবির আসছি বলে ফোন কেটে দিয়েছে। পাশ থেকে বালিশটা নিয়ে নওশিনের মাথার নিচে রেখে উঠে ফ্রিজ থেকে মাংস নিয়ে ভিজিয়ে রেখে দিলাম। কাজ বেড়ে গেল। এতদিন কোনো খোঁজ খবর নেই। আজকে ওনার বোনকে দেখতে ইচ্ছে করেছে। রান্নাঘর থেকে বাইরে আসতেই দেখি উঠে চোখ ডলছে। এই, তুমি রান্নাঘরে কি করো? তুমি না বললে শুধু ভাত রান্না করলেই হয়ে যাবে? মেহমান আসছে, তাই রান্নার আইটেম বাড়াতে হবে। কে আসবে? তোমার ভাই ফোন দিয়েছিল। ফোন দিয়ে বলছে তোমাকে নাকি তার দেখতে ইচ্ছে করছে। আমিও ঠিকানা দিয়ে দিলাম। তোমার ভাই হয়তো এখন আসছে। হ্যাঁ, ওদের কারোর সাথে কথা নেই। তা ঠিক আছে, কিন্তু এখন তো রান্না করতে হবে। তুমি রাগ করে ঘুমিয়ে পড়ো, আমি রান্না করছি। নওশিন উঠে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে রান্নাঘরে এলো। পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, তোমার ভাইকে আজকে এগুলোই খাইয়ে পাঠিয়ে দিব। না, তার জন্য বিদেশ থেকে খাবার নিয়ে আসবে। মাংস বের করেছো কেন? এত রাগ করছো কেন? তোমারই তো ছোট ভাই, তাই না? বেশ কিছুক্ষণ পরে গাড়ির শব্দ পাওয়া গেল, তাই রান্নাঘর থেকে বেরিয়ে বাসার বাইরে এলাম। যেতেই দেখি গাড়ি থেকে নামছে। ভিতরে আসেন। আমার সাথে সাথে বাসার ভিতরে এলো। সোফায় বসেন। নাবির সোফায় বসতেই রান্নাঘরে এসে দেখি চা বানাচ্ছে। চা খাবে? এর জন্যই এই সব খাবারের থেকে বেশি কিছু নেই। না জানি কি বলে। ট্রে নিয়ে বাইরে আসতেই, ভাইয়া আপু কোথায়? আসছে। এই কোথায় আছো তুমি? তোমার ভাইয়ের সামনে কি আসবে ইচ্ছে নেই? নওশিন রান্নাঘর থেকে বেরিয়ে এলো। এসেই বলল, কি জন্য এসেছিস? হঠাৎ করে এমন ইচ্ছা হবার কারণ কি? দেখো না কিভাবে কথা বলে। নাবিবের দিকে তাকিয়ে দেখি মাথা নিচু করে আছে। বেচারা এখানে বকা খাওয়ার জন্য এসেছে। কি রে, 20 দিন পর কি মনে করে? এতদিন পরে আমার কথা মনে পড়েছে? আমি ফোন রিসিভ করলে তো তোকে কখনো ঠিকানা দিতাম না। আর এই সব তোকে কে বলতে বলেছে? আব্বুর জন্য। আজকে আবু তোকে পারমিশন দিয়েছে? আব্বু কিছু জানে না, বাসার কেউ জানে না, আর জানবেও না। এমন ভাবে বলে কেন? আমি না হয় ফোন দেইনি, কিন্তু তুমিও তো আমাকে ফোন দাওনি। কেন ফোন দিব? যেদিন রাতে আমাকে বাসা থেকে বেরিয়ে যেতে বললো সেদিন কিছু বলেছিস? কেন তোকে ফোন দিব? কেন তোর সাথে কথা বলবো? জানো তো আব্বু কেমন, তার সামনে কোনো কথা বলা যায় না। যেটা বলে সেটাই তার শেষ কথা। প্লিজ মাফ করে দাও না। তার কোনো মাফ নেই। তুই আর এখানে আসবি না, আমাকে ফোনও দিবি না। এমন ভাবে বলো কেন? বললাম তো সরি। আচ্ছা ঠিক আছে,
এখন এইসব খেয়ে আমাকে উদ্ধার কর, আর এর থেকে বেশি কিছু তোর জন্য নেই, আর এইসব খেয়ে বিদায় হ। এমনিতেই তোমার হাতের রান্না খাওয়ার ইচ্ছে নেই, ওই সব রান্না মানুষই খায়। নওশিন গিয়ে নাবিবের চুল ধরে পিঠের উপর ঠাস ঠাস করে কয়েকটা দিল। আমি চুপচাপ বসে বসে দেখছি। আরো কয়েকটা মারার পর ছেড়ে দিয়ে বলল, তুই এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যা, তোর কিছু খেতে হবে না। আমার ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করো, আর ভুলেও এমন কথা বলবো না। বসে থাক, খেয়ে তারপর যাবি। আমার হাতের রান্নাই তোকে খাওয়াবো, গলা ভর্তি করে খাওয়াবো। যদি না খাস তাহলে লাঠি দিয়ে ঠুসিয়ে ঠুসিয়ে খাওয়াবো। নওশিন রান্নাঘরে চলে গেল। আমি নাবিবের সাথে কথা বলতে লাগলাম। নওশিন কেমন, ওর বদঅভ্যাস কি, এগুলো শোনাতে লাগলাম। কিছুক্ষণ পরে আজান হতেই বলে উঠে উজু করে নামাজে এলাম। নামাজ শেষ করে রান্নাঘরে এসে বললাম, রান্না কত দূর? আর একটু। যাও গিয়ে নামাজ পড়ে আসো। উপস, সরি, ভুলে গেছিলাম, তোমার তো পিরিয়ড চলে। ভুলে তো যাবই। নিবিড় কি করে? সোফায় শুয়ে শুয়ে ফোন দেখে। বাসায় কি এমনভাবে মারামারি করো নাকি? আরে না, তবে রাগ হলে একটু এমন হয়ে যায়। এমন ভাবে দুষ্টুমি করলে কিন্তু ছ্যাঁকা দিয়ে দিব। সরো তুমি। হ্যাঁ আচ্ছা, দুপুরের সবজি আর মাছ বের করে নিয়ে আসি, একটু গরম করে নাও। যেই ভাবা সেই কাজ। বেশ কিছুক্ষণ পরে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে বলল, স্বাদ দুই রকম কেন? আমাদের দুজনের রান্না দুই রকম। থাকবি না চলে যাবি? থাক, যাবে না, বাসায় যেতে হবে। আব্বু জানলে বকাঝকা করবে। নাবির আর কিছুক্ষণ থেকে চলে যায়। দুজনে পরিষ্কার করে রুমে এলাম। নওশিন শুয়ে গেল। আমি একটু পড়তে বসলাম। একটু পরে নওশিন এসে হাত সরিয়ে দুই দিকে পা করে দুই কাঁধে হাত রাখলো। তারপর কপালে একটা চুমু দিয়ে বলল, তোমার পড়াশোনা এখন চাঙ্গে। আর কি কাজ আছে? ঠোঁটে একটা চুমু দিলাম। নওশিন কাঁধে মাথা রেখে আমার মাথায় হাত বলিয়ে দিতে লাগলো। আমি চুপচাপ পড়তে থাকি। কিছুক্ষণ পরে বুঝতে পারলাম যে ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পরে উঠে নওশিনকে শুয়ে দিয়ে ওয়াশরুমে এলাম। এসে মতি আই গিয়ে হুতি গেলাম। দুদিন পর। বলো, এমন সময়ে ফোন দিচ্ছ কেন? কোনো কিছু হয়েছে? ভাবি আমি তুহিন। আকাশ কোথায়? ভাবি আমরা আপনার হাসপাতালে জরুরি বিভাগে। আকাশ কি ইমার্জেন্সিতে? হোয়াট? কেন? আকাশের কি হয়েছে? হাসপাতালে কেন? আমরা দুজনে বসেছিলাম, হঠাৎ করে আপনার ছোট বোন কয়েকজন ছেলে নিয়ে এসে আকাশকে মারতে অর্ডার দেয়। তাকে এলো পাথারি মারতে শুরু করে। আমি বাধা দিতে গেলে আমাকেও মারে। একজন মাথায় আঘাত করে, যার কারণে জ্ঞান হারিয়ে যায়। আমি আর আমার এক বন্ধু ওকে হাসপাতালে নিয়ে এসে আপনাকে ফোন দেয়। আপনাকে ফোন দিলাম। আমরা 15 নম্বর রুমের সামনে আছি। নওশিন আর কিছু বলল না। ফোন কেটে রোগী রেখে তার সেক্রেটারিকে সবাই বসতে বলে চলে আসি ইমার্জেন্সিতে। নওশিন কিছু না বলে ইমার্জেন্সিতে ঢুকে গেল। নৌশিন, আপনি এখানে কেন? ডাক্তার কি অবস্থা? ভালোভাবে দেখেন। আমিও দেখছি। গ্লাভস আর মাস্ক কোথায়? আমি দেখছি কয়েক জায়গায় কেটে গেছে আর মাথায় আঘাত পাওয়ার জন্য জ্ঞান হারিয়েছে, এর বেশি কিছু না। আপনি এত অস্থির হচ্ছেন কেন? কি হন উনি? আমার বর হয়। নার্স, আমাকে গ্লাভস আর মাস্ক এনে দাও। আর কোনো সমস্যা নেই, ক্ষত পরিষ্কার করে দিয়েছি, মেডিসিনও লাগানো হয়েছে। একটু পরেই জ্ঞান ফিরে আসবে। মনে হচ্ছে কেউ ওনাকে মেরেছে। সেটাই শুনলাম, ওর বন্ধুরা তাই বলল। তাহলে সেদিন যা শুনছিলাম সত্যি? এনার সাথেই তাহলে আপনার বিয়ে হয়েছে? জি, এখানেই থাক এমন ভাবে। জ্ঞান ফিরলে বাসায় নিয়ে চলে যাব। জি, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাওয়াবেন, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি তাহলে গেলাম। জি, আজকে আর রোগী দেখা হলো না। ফোন দিয়ে বারণ করে দিই। হ্যালো সবাইকে জানিয়ে দেন, দুপুরের পরে রোগী দেখব। রুমের ভেতর যে আছে তাকে বসে থাকতে বলেন। কিছুক্ষণ পরে আমি আসছি।
আগে আসলে আগেই রোগী দেখব। বেশ কিছুক্ষণ পরে তুহিন ভিতরে আসে। ভিতরে ঢুকতেই নওশিন বলে, কোনো কারণ ছাড়াই এমন করলো? জি, আমরা বসেছিলাম তখন আপনার ছোট বোন এসে কোনো কিছু না বলেই মারতে লাগলো। আকাশ বলছিল আপনার বোন তাকে পছন্দ করে না। আপনাদের যেদিন বিয়ে হয় সেদিন ওর মুখে ড্রিঙ্কস ছুঁড়ে মেরেছিল এবং লাথিতে ফেলেও দিয়েছিল। আপনার বোনের একটাই কথা, আকাশকে তার পছন্দ না। আপনি কিছুক্ষণ এখানে বসে থাকতে পারবেন? আমি একটু এক জায়গায় যাব। জি পারবো। নওশিন আমার হাত ছেড়ে উঠে চলে গেল। কোথায় গেল বলে গেল না। বেশ কিছুক্ষণ পরে, কি মনে করে এসেছো? তোমাকে না বলছি তুমি আমার সামনে আসবে না? আমার অপরাধ কি পাপা? তোমার পছন্দের ছেলেকে বিয়ে করতে না চাওয়া কি আমার অপরাধ? এর থেকে বেশি কিছু তো আমি করিনি। সেদিন কিভাবে কি হয়েছে বলতে পারবো না। না আমার কোনো দোষ ছিল না, না ওই ছেলের। তুমি রাগ করে ওই ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিলে। পাপা, মানুষ রাগ করে কোনো ডিসিশন নিলে নাকি ভুল হয়, কিন্তু তোমার এই ডিসিশনে কোনো ভুল ছিল না। আমি আকাশকে হাজবেন্ড হিসেবে পেয়ে গর্বিত। আমি ভাগ্যবান, তাই ওর মতো ছেলেকে বর হিসেবে পেয়েছি। আমি তার সাথে ভালো আছি এবং সুখেই আছি। আচ্ছা পাপা, আমি কি তোমার কখনো অবাধ্য হয়েছি? আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও তুমি বিয়ে দিতে চাইলে। 50 আমি রাজি হয়ে বিয়ে করতে গেলাম, আর এখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কি বলবা পরিষ্কার করে বলো। ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা পছন্দ করি না, সেটা ভালো করে জানো। পাপা, তোমার ছোট মেয়েকে কি একটু বারণ করে দিবা? বলে দিবা যেন আমাদের সুখের জীবনে দুঃখ না দেয়, আমাদের যেন বিরক্ত না করে। প্লিজ বাবা, বলে দিবা? তোমার কাছে হাত জোর করছি। মানে তুমি কি বলতে চাইছো? তোমার কথা আমি কিছুই বুঝলাম না। জেরি এবার কি করলো? লোকজন ভাড়া করে আমার হাজবেন্ডকে মেরে রক্তাক্ত করেছে, মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। এখন হাসপাতালে ভর্তি আছে। পাপা, আমার হাজবেন্ডকে তার পছন্দ হয়নি বলে এমনভাবে মারবে? আমার তো তাকে পছন্দ হয়েছে। তুমি তো তার সাথে আমার বিয়ে দিয়েছো, ওর সাথে নয়। তাহলে এখানে ওর পছন্দ অপছন্দের কি আছে পাপা? পাপা কেন আমার হাজবেন্ডকে মারলো? কি ক্ষতি করেছে সে? তাকে কি হুমকি দিয়েছে? তাকে কি হুমকি ধামকি দিয়েছে? তোমাদের কাউকে কিছু বলেছে? তোমাদের থেকে কিছু চেয়েছে? তাহলে কেন এমন করলো বলতে পারো পাপা? তুমি যা বলছো তাই তো আমি করেছি, কোনো প্রতিবাদ করিনি। তোমার ডিসিশন মেনে নিয়েছি, তারপরেও কেন এমন করলো পাপা? পাপা প্লিজ, জেরিকে বারণ করে দিও। তোমার কাছে আমার রিকোয়েস্ট থাকলো। নওশিন এগুলো বলে ওর বাবার অফিস থেকে বের হতেই দেখে নাবির আসছে। আপু কি হয়েছে, কান্না করছো কেন? তুমি অফিসে এখন এসেছিলে? নওশিন কোনো উত্তর না দিয়ে চলে আসে। নাবির ওর বাবার কেবিনে গিয়ে দেখে চুপচাপ বসে আছে। ফেসে রাগের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। এমন রেগে থাকতে দেখে নাবির ভয় পেয়ে যায়। আব্বু আপু কি জন্য এসেছিল? এমন ভাবে কান্না করতে করতে গেল কেন? কি হয়েছে? জেরিকে কলেজ থেকে নিয়ে বাসায় আসো। আমি বাসায় গেলাম। কি হয়েছে? তোমাকে কি বললাম শুনতে পাওনি? তোমাকে যেটা বললাম তুমি সেটা করো। বেশি কথা বলা পছন্দ করি না, তুমি জানো। নাবিবের দ্বিতীয় কথা বলার সাহস হলো না। নাবির অফিস থেকে বেরিয়ে যায় আর উনিও বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তোর জ্ঞান ফিরেছে? হাসপাতাল কে নিয়ে এলো? আমি আর টুয়েল চলে গেছে। ভাবি আমাকে এখানে থাকতে বলে কোথায় যে গেল, কিছু বলে গেল না। বললো আমি যেন একটু এখানে থাকি। কোথায় যেতে পারে? বন্ধু, তোর ভাগ্য দেখে আমার হিংসা হচ্ছে। তুই বলতি আল্লাহ তোকে সব দিক থেকেই পঙ্গু করে রেখেছে, সব দিক থেকে তোর ভাগ্য খারাপ। কিন্তু আমার কাছে কি মনে হয় জানিস, তোকে আল্লাহ সেরকম করে রেখেছিলেন এমন কিছু দিবে বলে। তুই অনেক ভাগ্যবান। ভাবি যতক্ষণ এখানে ছিল ততক্ষণ তোর হাত ধরে বসে চোখের পানি ফেলছিল। ভাবির সেদিনের কথা বিশ্বাস না হলেও আজকে বিশ্বাস করছি। আমি ভেবেছিলাম সে অহংকারী হবে, তোর সাথে খারাপ ব্যবহার করবে, তোর সাথে থাকবে না, কিন্তু সবকিছু কেমন যেন উল্টোপাল্টা। ভাবি আর তার ছোট বোনের মধ্যে আকাশ এবং জমির পার্থক্য।
আমিও এই সবই ভেবেছিলাম, কিন্তু তেমন কিছু হয়নি। যেমন রূপ তেমনই ব্যবহার, যেমন নাম তেমনই সে। মিষ্টি তো আর টক হয় না। আমার ফোন কোথায়? ফোন দিয়ে দেখি কোথায় আছে। তোর ফোন আমার কাছে, ভাবিকে ফোন দেওয়ার জন্য নিয়েছিলাম, এই নে। তুহিন ফোন দিতেই নওশিনকে ফোন দিলাম। কয়েকবার রিং হবার পর রিসিভ করলো। কোথায় গেছো তুমি? আর কোথায় আছো? রাস্তায় আর কয়েক মিনিটের মধ্যেই চলে আসছি। ফোন কেটে দিল। আমি চুপচাপ শুয়ে আছি। একটু পরে নওশিন এলো, এসে আমার হাত ধরে মুখে ঠেকিয়ে কান্না করে দিল। আমি তো ঠিক আছি, কান্না করছো কেন? আমার জন্য তোমাকে এমনভাবে মার খেতে হয়েছে। কী সব বলো তুমি? আবার কি করেছো? জেরির ভুল ছিল, ছোট মানুষ ভুল করেছে, কিন্তু তুমি কোথায় গেছিলে? পাপার সাথে কথা বলতে গিয়েছিলাম। কেন তার ছোট মেয়ে এমন করলো সেটাই জিজ্ঞাসা করতে গিয়েছিলাম। উনি কিভাবে জানবে জেরি কেন এমন করেছে? তো জেরিকে জিজ্ঞেস করা উচিত। এক ছিল ওনাকে নয়। সে যাই হোক, এখন বাসায় চলো, আমি এসে বিল পে করে দেব। তোমাকে বাসায় রেখে আসছি। তুমি তোমার দায়িত্ব পালন করো, আমি এখানে কিছুক্ষণ শুয়ে থাকি। এখানে একটু রেস্ট নিয়ে চলে যাব। তোমার এখানে থাকতে ভালো লাগবে। তুহিন আছে, ওর সাথে আড্ডা হবে। এখন যাও, গিয়ে তোমার দায়িত্ব পালন করো। যাও যাও, গিয়ে রোগী দেখো। মন চাইছে না। এমন করলে চলে? আমি এখন ঠিক আছি, ভয় পাওয়ার কি আছে? যাও গিয়ে রোগী দেখো। সবাই কতক্ষণ ধরে বসে আছে। নওশিন চলে গেল। তুহিন চুল টেনে কাছে এসে বসলো। ওর সাথে কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পরে, ভাইয়া এমনভাবে নিয়ে যাওয়ার মানে কি? কিছু বলছো না? এসেই বললা বাসায় যেতে হবে, আব্বু ডেকেছে। আমি নিজেই জানি না তো তোকে কিভাবে বলবো। আপুকে আব্বুর কেবিন থেকে কান্না করতে করতে বের হতে দেখলাম। আব্বুর কেবিনে গিয়ে দেখি আব্বু অনেক রেগে আছে। তারপর তাকে কাজের থেকে বাসায় নিয়ে যাবার অর্ডার দিল। এর মধ্যে তুই জানিস কি করেছিস? তাহলে আমি বাসায় যাব না, প্লিজ ভাইয়া, তুমি আমাকে নামিয়ে দাও। কি করছিস তুই? এমন ভাবে ভয় পাচ্ছিস কেন? ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি তোর ভাই আছি না। আব্বু যেই রাগী, আব্বুর সামনে দাঁড়ানোর সাহস কারো নেই। বাসায় চল, কিছু হবে না, ভয় পাওয়ার কিচ্ছু নেই, আব্বু কিছু বলবে না। একটু পরে ওরা বাসায় যায়। বাসার ভিতরে যেতেই, আজকে কলেজে কি হয়েছে? কিছু না তো আব্বু, কলেজ আবার কি হবে? ঠাস, তোমার সাহস কি করে হয় আমাকে মিথ্যা বলার? তোমার বড় বোনের হাজবেন্ডকে কেন লোক দিয়ে মারিয়েছো? সে তোমার কি করেছে? কেন সে আকতি মিনতি করে গেল যেন তোমাকে আমি বারণ করে দিই? কেন আমি তার সামনে অপরাধীর মতো চুপচাপ ছিলাম? তার কথা শুনে নিজেকে অত্যাচারী নিষ্ঠুর মনে হচ্ছিল। কেন নিজের মেয়ের সামনে এমনভাবে মাথা নিচু করে থাকতে হলো? আমার ভুল হয়ে গেছে। ঠাস ঠাস, ভুল? এটা কেমন ভুল? তোমার পছন্দ অপছন্দের এখানে কি আসে যায়? তোমার সাথে তো তার বিয়ে দেয়নি। তোমার কাউকে পছন্দ হয়নি বলে তুমি তাকে লোক দিয়ে মারবে? আর এমন হবে না, আমার ভুল হয়ে গেছে। আর এমন কিছু শুনলে তোমাকে নিজের হাতে খুন করব। এইবারের মতো তোমাকে মাফ করে দিলাম। দুপুরের দিকে নওশিন এলো। এখন বাসায় চলে যাব, তুমি একেবারে বিকেলে আসো। আজকে আসতে দেরি হবে, বুঝতে পারছি। তা একটু দেরি হবে, চলো তোমাকে রেখে আসছি। না, তুমি বিশ্রাম নিয়ে খেয়ে নাও, না হলে খাবার সময় পাবে না। আমি আর তুহিন চলে যাচ্ছি। আচ্ছা, এই যে সাবধানে বাসায় পৌঁছে দিবেন। আচ্ছা ভাবি, চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আপনাদের আদরের বরকে সাবধানতার সাথে পৌঁছে দিব। চুপ কর হারামি। হাসপাতাল থেকে 3 জনে বেরিয়ে এলো। এসে একটা রেস্টুরেন্টে খেয়ে নিলাম। এবার তুমি যাও, গিয়ে একটু বিশ্রাম নাও। নওশিন মাথা নাড়িয়ে চলে গেল। তুহিন গিয়ে বাইক নিয়ে আসতেই উঠে চলে আসি বাসায়। সন্ধ্যায় সোফায় বসে আছি, দেখলাম নওশিন এলো। এসে পাশে বসে কাঁধে মাথা রাখলো। এত চিন্তা করার কি আছে? আমি তো ঠিক আছি, তাই না?
ইচ্ছে করছে কি ইচ্ছা মতো মেরে আসি। হাতের কাছে পেলে ওর আমি যে কি করতাম আমি জানি না। যা হবার হয়ে গেছে, আর রাগ করার প্রয়োজন নেই। টেনশন করিও না, সব কিছু ঠিকঠাক আছে। আমার খুব একটা সমস্যা হয়নি। বাইরে গাড়ি থামার শব্দ পেলাম, এখন আবার কে এলো? আমি কিভাবে বলবো? দাঁড়াও, দেখছি কে এসেছে। তুমি বসে থাকো, আমি দেখছি। উঠে আসতে যাব, তখন দেখি নাবির আর জেরি আসছে। আবার সোফায় এসে বসলাম। কে এলো? মেহমান এসেছে বলতে বলতে ওরা ভিতরে এলো। নওশীন জেরিকে দেখেই তো তেলে বেগুনে জ্বলে উঠেছে। আপু আর কিছু বলিও না, আব্বু অনেক মেরেছে। এখন তুমি যদি কিছু বলো তাহলে বেচারি হয়তো অসুস্থ হয়ে যাবে। আব্বু তোমার কাছে মাফ চাইতে পাঠিয়েছে। দুজনে আমার চোখের সামনে থেকে যা, ওরে দেখলেই রাগ উঠছে। আমার ভুলে গেছি আপু, ভাইয়া আমার ভুল হয়ে গেছে, আমাকে তোমরা মাফ করে দাও। আমি কিছু মনে করিনি, ছোট মানুষ, এমন ভুল হতেই পারে, মাফ করে দিয়েছি। মাফ করে দিয়েছি মানে? ওর কোনো মাফ নেই। হয়েছে, এবারের মতো মাফ করে দাও। ছোট মানুষ, ভুল করে ফেলেছে, মাফ করে দাও। ওদের এমনভাবে দাঁড় করিয়ে রাখবা? দুজনে বসো। দুজনে বসেন। আমার কথা শুনে দুজনে বসতে যাবা, তখন নওশীন বাধা দিল। আমি নওশীনকে ধরে বললাম দুজনে বসেন। নওশীনকে ধরে আমার পাশে বসিয়ে বললাম, আপনাকে আপনার আপু মাফ করে দিবে, এখন রেগে আছে, বুঝতেই পারছেন। আব্বু তোমাদের দুজনকে ইনভাইট করেছে, এখন তোমাদের নিয়ে যেতে বলেছে। যাব না, তোরা বাসায় চলে যা, আমরা যাব না। কেন এমন ভাবে বলছো? মানুষ মাত্রই তো ভুল হয়। কি জন্য ডেকেছে শুনি? আমি জানি না, কথা বলার জন্য হয়তো ডেকেছে। আব্বু তোমাকে কি বলবে আমি কিভাবে বলবো বলো? ও, তোরা দুজনে যা, আমি কিছুক্ষণ পরে আসছি। তোমাদের সাথে নিয়ে যেতে বলেছে। আচ্ছা দুজনে রেডি হয়ে আসো, আমরা অপেক্ষা করছি। আরে যাও না। নওশীনকে ধরে টেনে রুমে এলাম। রাগ না, রেডি হয়ে নাও। কি বলছে শুনবা? এর থেকে তো বেশি কিছু না। দরজা আটকে দিয়ে বললাম, চেঞ্জ করে নাও। আমার কথা শুনে আমার দিকে আর চোখে তাকিয়ে আছে। আচ্ছা চলে যাচ্ছি। আসতে যাব তখন ধরে বিছানায় বসিয়ে চেঞ্জ করে নিল। আমি কি করব দেখা ছাড়া? আমি শুধু চেঞ্জ করে শার্ট পরে নিলাম আর স্যান্ডেল বের করে পরলাম। এই ট্রাউজার পরে যাবা? এই চেঞ্জ করো, চেঞ্জ করে তাড়াতাড়ি আসো। হ্যাঁ, এটাই সমস্যা। কি সমস্যা কি, তাই না? আচ্ছা চেঞ্জ করছি। প্যান্ট চেঞ্জ করে বেরিয়ে এলাম। তারপর বাসা থেকে বেরিয়ে ওরা ওদের গাড়িতে, আর নওশীন আর আমি নওশীনের গাড়িতে উঠে চলে আসি নওশীনদের বাসায়। কিছুক্ষণ পরে, এখন কি অবস্থা তোমার? শরীরের অবস্থা ভালো তো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো। আমার মেয়ের হয়ে তোমার থেকে ক্ষমা চাচ্ছি। মাফ চাওয়ার কিছু নেই আঙ্কেল, আমি কিছু মনে করিনি। ছোট মানুষ, ভুল হতেই পারে। তোমরা তোমাদের সাথে থেকে যাও। সরি পাপা, আমরা দুজনে ওখানে ভালো আছি। যদি কোনো সমস্যা হতো তাহলে এখানে আসতাম। কোনো সাহায্য লাগলে বলিও। জি, আমরা কিন্তু থাকবো না, চলে যাব। আসার সময় আকাশের ওষুধ নিয়ে আসতে ভুলে গেছি। মনে মনে বললাম, কি শয়তান, নিজের ইচ্ছায় নিয়ে আসেনি, আবার বলে ভুলে গেছে। পরে এসে থেকে যাব, আজকে ডেকেছো তাই এলাম। ভাবছিলাম আগামীকাল আসবো, কিন্তু নাবির বলল আজকেই আসতে হবে, তাই এলাম। কি আর বলবো, আজকের পর থেকে তোমার জন্য এই বাসা উন্মুক্ত। যখন মন চাইবে তোমরা আসতে পারো। সবকিছুর জন্য সরি। পাপা, তুমি কোনো ভুল করনি, আমি তো বলবো। তুমি রাগের মাথায় ভালো কাজ করেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ পাপা। আর কিছুক্ষণ থেকে চলে আসি দুজনে। নওশীন শাশুড়ি আম্মুর থেকে সবার সাথে কথা বলল, আমিও বললাম। দুজনে বাসায় চলে আসি। 2 বছর পর আমার ভালোবাসার ভাগ বসিয়ে দিয়েছে। সরো তুমি, এটা আমার বর। আসফিয়া কান্না জুড়ে দিয়েছে। মেয়েটাকে কেন বকছো?
তুমি দেখছো না কিভাবে আমার ভালোবাসার ভাগ বসিয়েছে? তোমাকে একটু ছুলে বা হাত ধরলেই কান্না শুরু করছে। এইগুলো কি সহ্য হয়? কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। সরো তুমি। আরও কান্নার আওয়াজ বেড়ে গেল। তুই যাও তো, কেন মেয়েটা